হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ভাইয়ার আওয়াজ ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা, অ্যান্ড হচ্ছে স্ক্রিনে মানে স্ক্রিনে সব লেখা প্লাস মানে স্ক্রিনটা একদম ক্লিয়ার নাকি একটু কমেন্টে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। গেছে তো, তাই না? ইয়েতে আর কথাটাও ক্লিয়ার নাকি এটা একটু বইলো যে তোমাদের একদম মানে ক্লিয়ারলি সব শোনা যাচ্ছে নাকি। ওইটা বড়, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কমেন্টে জানাও যে ভাইয়ার কথা একদম ক্লিয়ার নাকি, তোমরা ক্লিয়ারলি শুনতে পারতেছো নাকি, অ্যান্ড হচ্ছে স্ক্রিনের লেখা সব দেখতে পারতেছো নাকি। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভাইয়া হচ্ছে শুরু করে দেবো আর কি। অল ক্লিয়ার। ভাইয়া হচ্ছে সামনে যদি তাকায় থাকি তাহলে মনে করো যে তোমাদের কমেন্টটা পড়তেছে, কারণ ভাইয়ার ঠিক সামনে একটা স্ক্রিন আছে, ওটা ডান সাইডে হচ্ছে তোমাদের কমেন্টটা পড়া যায় আর কি। তো এখান থেকে হচ্ছে সুন্দর মতো পড়া যাবে। তো আমরা একটু ওয়েট করি। আমরা আজকে কোনো লেট টেট করি নাই, একদম 4:30 বাজে শুরু করছি। এর আগের দিন তো দেখছিলা যে লাইভ ক্লাসে একটু কারেন্টের জন্য ঝামেলা হয়েছিল। তো আশা করি এবার আজকে মানে কারেন্ট আমাদের সাথে এমন করবে না, একদম ঠিকঠাক থাকবে। অ্যান্ড অন্য সব কিছু ব্যাকআপ ট্যাকআপও আছে। বাকিটা ইনশাল্লাহ দেখা যাক আমরা কি করতে মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো মতো ক্লাসটা হবে আর কি। আশা করি সব ঠিকই আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে সাউন্ড আশা করি সব ঠিক আছে। তো ফার্স্টে ভাইয়া কিছু কথা বলে নেই তোমাদের সাথে। আজকে হচ্ছে কি ভাইয়া তোমাদের সাথে ফার্স্ট ক্লাস, যে আইসিটি এইচএসসি আইসিটির ফার্স্ট ক্লাস। তো তোমরা অনেকেই অনেকে কি বলতে পারো যে একদম নিউ আর কি, আমি তোমাদের সামনে। তো চিনো না বা আজকেই আমার সাথে তোমাদের ফার্স্ট ইন্টারাকশন। তো আশা করি তোমরা সবগুলা ক্লাস করবা, ভালো মতো করবা। ভাইয়ার ক্লাসগুলোও করবা, প্লাস হচ্ছে কি রেদন ভাইয়ার ক্লাসগুলোও করবা, কোনো ক্লাস মিস দিবা না। যারা এই কোর্সটা করতেছো একদম মানে প্রথম থেকে ক্লাসটা করা শুরু করছো, পুরো শেষ করবা। মানে মাঝখানে গিয়ে যদি আটকা যাও তাহলে ওটা একটা ঝামেলা। আর ভাইয়া হচ্ছে একটু ফার্স্টে কিছুক্ষণ কথা বলে নিই, ততক্ষণ হচ্ছে ওই 2-3 মিনিট, ততক্ষণ মনে করো যে তোমরা সবাই আস্তে আস্তে হচ্ছে এরপরে ক্লাসটা ভালো মতো শুরু করবো আর কি। তো শুরুতে কিছু কথা যে মেইনলি হচ্ছে তোমরা যারা হচ্ছে ইয়েতে ক্লাসটা করতেছো লাইভে, আমি তোমাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে তোমরা প্লিজ কমেন্টে নিজেরা মারামারি যুদ্ধ বা অন্য কোনো কিছু এসব কিছু করো না। কমেন্টে কমেন্ট বক্সটা জাস্ট রাখা হয়েছে যে ভাইয়ার সাথে ইন্টারাকশনের জন্য, ওইটা হচ্ছে জাস্ট তোমার আর আমার সাথে কথা হবে। ওইখানে অন্য কারোর সাথে কারো কোনো কথা বলা দরকার নেই। অ্যান্ড কমেন্ট অফও করে রাখবা, তোমরা জাস্ট স্লাইড দিয়ে সরাই দিবা আর কি, সোয়াইপ করে সরাই দিলেই তোমাদের কমেন্টটা সরে যাবে। তোমাদের মেইন হচ্ছে যে মানে ফোকাসটা ক্লাসে থাকবে। কমেন্টটা কেন, যে ভাইয়াকে কোনো প্রশ্ন করলা, কোনো যদি প্রশ্ন লাগে করার তাহলে করলা। ভাইয়া যত পারি যতটুক পারি তোমাদের কি প্রশ্নটা দেখে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করবো। অথবা কোনো যদি টেকনিক্যাল প্রবলেম হয়, যে মনে করো যে হয়তো বা হঠাৎ করে সাউন্ড শোনা যেতেছে না, বা স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, বা যে কোনো প্রকার টেকনিক্যাল প্রবলেম হলে সেটা হচ্ছে ভাইয়াকে কমেন্টে জানাবা, তো ভাইয়া ওইটা হচ্ছে সলভ করবো। বাট নিজেরা বা বলতে পারো যে পার্সোনাল কোনো বিষয়, পার্সোনাল কোনো কথা, এটা ভাইয়ার একটা রিকোয়েস্ট থাকবে যে ওগুলো কোনো কিছু কমেন্টে করবা না। কারণ একসাথে তো মানে প্রথমত হচ্ছে তোমার নিজের একটা কনসেন্ট্রেশন ব্রেক হবে, প্লাস হচ্ছে যারা ভালো মতো ক্লাসটা করতেছে ওদেরও কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক করবে। তো এই জন্য কোনো দরকার নেই কমেন্টে অন্য কোনো কিছু বলার বা অন্য কোনো কথা বলার। জাস্ট ক্লাস রিলেটেড জিনিস, ক্লাস রিলেটেড ভাইয়া যদি কোনো প্রশ্ন করি, ভাইয়া যদি কোনো কিছু বলতে বলি, ওগুলো হচ্ছে তোমরা কি কমেন্টের মধ্যে জানাবা। এছাড়া হচ্ছে কমেন্টে অন্য কোনো কিছু বলার দরকার নেই। জাস্ট হচ্ছে ভাইয়ার ক্লাসটা করবা ভালো মতো। এছাড়া হচ্ছে আর কিছু যদি বলি যে নোট করা বা বলতে পারো যে কিভাবে নাকি, সেটা হচ্ছে ভাইয়ার স্লাইড দেখে তুমি পড়লে তুমি নিজেই বুঝে যাবে যে তোমার কতটুক নোট করার প্রয়োজন বা কতটুক তোমার নোট করা লাগবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে পুরোপুরি তোমার উপর, কারণ তোমার নোটটা তোমার উপর। তুমি পড়বা কিভাবে, তোমার পড়াটা হবে হচ্ছে যে তোমার নিজের নোটটা তুমি দেখবা, প্লাস হচ্ছে কি ভাইয়ার স্লাইডটা পড়বা। মানে মনে করো তুমি এইভাবে পড়তে পারো যে তোমার নিজের যে একটা হ্যান্ড নোট আছে ওইটা পাশে অন আছে, প্লাস হচ্ছে ভাইয়ার স্লাইডটা কি তোমার মোবাইলে বা তোমার যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের মধ্যে অন আছে। তুমি কি স্লাইডটা দেখে যাবা, নিজের নোটটা পড়বা, এইভাবে হচ্ছে পুরো একটা কমপ্লিট মনে করো যে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের কি এখন আশা করি শুরু করা যায়। অনেকেই আসো, অনেকে যুক্ত হয়েছো। তা এখন আজকে আমাদের কি, আজকে হচ্ছে আমাদের লেকচার 1। কোন চ্যাপ্টারের? চ্যাপ্টার 1-এর। আইসিটি চ্যাপ্টার 1-এর, এইচএসসি চ্যাপ্টার 1-এর লেকচার 1। তোমরা সবাই কি বলতে পারো যে নতুন এইচএসসি তে ঢুকছো। তো অনেকে বলতেছিল, আবার দেখছিলাম যে কমেন্টে যে চ্যাপ্টার 3 পড়াইতেছে বা চ্যাপ্টার 3 শুরু হয়েছে। তো চ্যাপ্টার 3 কেন পড়ানো হইতেছে, মানে ওই যে আজকে কেন চ্যাপ্টার 1-এর ক্লাস। তো এটা কিন্তু ভাইয়ারা প্রথম ক্লাস মানে ওরিয়েন্টেশনে বলছিলাম যে আচ্ছা সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারাই আসছো, অ্যান্ড আমিও আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 3 কি হইলো, হ্যাঁ ওইটাই বলতেছি। চ্যাপ্টার 3 কি হয়েছে, যে চ্যাপ্টার 3 হচ্ছে তোমাদের রেদন ভাইয়া নিতেছে। চ্যাপ্টার 3 ফুল তোমাদের হচ্ছে রেদন ভাইয়া নিবে। রেদন ভাইয়া হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3 যা যা আছে সবকিছু শেষ করবে। আর ভাইয়া এখন হচ্ছে এটার পাশাপাশি অধ্যায় 1 শুরু করবো। ভাইয়ারা কি করবো দেখো, শনি সোম বুধ এই 3 দিন হচ্ছে তোমাদের আইসিটির রুটিন দেওয়া হয়েছে না। তো এরকম হবে জিনিসটা যে এক উইকে হচ্ছে ভাইয়া 2টা ক্লাস নিবো, মানে আমি 2টা ক্লাস নিবো। আরেক উইকে হচ্ছে রেদন 2টা ক্লাস নিবে। এরপর হয়তো বা এক উইকে আমি একটা ক্লাস নিলাম, রেদন আরেকটা উইকে একটা ক্লাস নিল, এরকম ভাবে ক্লাসটা যাবে আর কি। তো আমার ক্লাসে
হচ্ছে আমার চ্যাপ্টারগুলো পড়াবো আমি। এখন যেমন চ্যাপ্টার 1 শুরু করছি, তো আমি আমার চ্যাপ্টার 1টা টানবো, 1টা পড়ানো শুরু করবো। অ্যান্ড রেদন হচ্ছে রেদনের চ্যাপ্টারগুলো আগাইতে থাকবে। তো এইভাবে হচ্ছে কি তোমাদের হচ্ছে একসাথে যেন বলতে পারো 2টা চ্যাপ্টার করে আগায়, এইভাবে ভাইয়ারা শেষ করব। তো চ্যাপ্টার 3 এর জায়গায় চ্যাপ্টার 3 চলতে থাকবে, এমন না যে সিরিয়াল ব্রেক হবে। আজকে যেমন আমার ক্লাস, তাহলে আমি কি আজকে চ্যাপ্টার 1 পড়াবো, যেদিন হচ্ছে রেদন ভাইয়ের ক্লাস থাকবে ওইদিন কি রেদন চ্যাপ্টার 3 পড়াবে। এভাবে যেন তোমরা 2টা চ্যাপ্টার একসাথে শেষ করে ফেলতে পারো, তোমাদের জন্য মানে কোনো প্যারা না হয়, এই জন্য এইভাবে সাজানো হয়েছে। আরেকটা জিনিস কি, চ্যাপ্টার 3 আমি এটা ওরিয়েন্টেশন বলছিলাম যে চ্যাপ্টার 3টা মনে করো যে কি একটু অ্যাপ্লিকেশন টাইপ চ্যাপ্টার, আর এটা হচ্ছে তোমার থিওরি টাইপ চ্যাপ্টার। তো থিওরি চ্যাপ্টারটাতে কি তোমার একটু প্যারা কম, বা বলতে পারো যে একটু কম হবে, যে এত প্যারাও লাগবে না, প্লাস তুমি ঠান্ডা মাথায় পড়তে পারবা। তো ওইটা পড়তে পড়তে যদি তোমার মাথা গরম হয়ে যায়, কোনো মানে প্যারা নাই, কোনো কিছু নাই, তুমি জাস্ট কি এটা ঠান্ডা মাথায় আমার সাথে পড়বা। তো এবার আসো চ্যাপ্টার 1 নিয়ে কথা। চ্যাপ্টার 1টা কি? অধ্যায় 1 তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিত, এটা বলতে পারো। তো এই জিনিসটা কি বলতে পারো যে এটা একটা থিওরি বেস চ্যাপ্টার। থিওরি বেস চ্যাপ্টার কি মানে, এখানে তোমার মুখস্থ জিনিসটা বেশি, যে যত ভালো মুখস্থ করতে পারে সে মনে করো যে তত ভালো এটা শেষ করতে পারবে, এরকম আর কি। তো আজকে হচ্ছে আমরা কি ফার্স্টে কয়েকটা কন্টেন্ট ক্লিয়ার মানে কভার করব। কয়েকটা হচ্ছে কি মেবি হচ্ছে রোবোটিক্স পর্যন্ত হচ্ছে ভাইয়া পড়াই দিব। আর এরপর হচ্ছে নেক্সট ক্লাসে আবার আগাবো। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট পড়াইতেছি আমি, তো আজকে মোটামুটি একটু কমই রাখছি, যে এত বেশি আর আমরা এত বেশি প্রেশার নিব না। আমরা মোটামুটি আমরা দেখো কোর্সের আমরা প্রত্যেকটা স্লাইড প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই সাজাইছি যেন প্রত্যেকটা কম্প্যাক্ট ভাবে তোমার শেষ হয়, ঠিক আছে? যেন এরকম না হয় যে খুব তাড়াতাড়ি আগাইতেছো, বা এরকম না হয় যে খুব কম স্লো হয়ে যেতেছে। এভাবে করবো না, আমরা এভাবেই আগাবো যেন কি শেষও হয়, প্লাস তুমি নিজের পড়াটা পড়তে পারো। আর আরেকটা জিনিস ভাই বলে রাখি, যে তোমরা আমার ক্লাসটা যখন করবা, তোমরা এই ক্লাসটাতে মনে করো যে নিজেরা বলতে পারো যে তোমার 85% মতো পড়া হয়ে যাবে। তাই আমি বলবো অবশ্যই লাইভে ক্লাসটা, ওইটা পুরোপুরি তোমার উপর, তুমি লাইভে ক্লাস করবা নাকি রেকর্ড করবা। বাট লাইভে ক্লাস করার চেষ্টাটা করতে পারো, যে লাইভে ক্লাস করলে জিনিসটা ভালো হয়, যে একসাথে ভাইয়ের সাথে এক গতিতে শেষ করলা। বাট মানে ক্লাস জমায় রাখবা না, ক্লাস যেন জমায় না থাকে, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে যেটা বললাম যে 85% পড়া তোমার এখানে হয়ে যাবে, বাকি 15% পড়া হচ্ছে তোমার নিজের উপর। তুমি হচ্ছে বাসার মধ্যে নিজে জাস্ট যদি মোটামুটি পড়ো, যে শেষ করে ফেলো চ্যাপ্টারটা, তাইলে হয়ে যাবে। ভাইয়া এখানে যা আছে, যত যা কন্টেন্ট তোমাদের দেখানো লাগে, একদম ওইভাবেই চ্যাপ্টারটা গুছাইছি, ওইভাবেই কন্টেন্টগুলো গুছাইছি, স্লাইডগুলো গুছাইছি, যেন কোনো প্যারা না হয়। তো আমাদের ফার্স্ট স্লাইড যদি আমি বলি, প্রথমটা এই ছবিটা আমি কেন দিছি, যে এইটা আমি তোমাদেরকে যে বলতে চাইছিলাম যে এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি থিওরি বেস চ্যাপ্টার। মেইনলি কি থিওরি বেস চ্যাপ্টার। থিওরি বেস চ্যাপ্টার মানে কি, মানে আমার থেকে বলতে পারো তোমাদের গুরুত্বটা বেশি, কারণ তোমরা যত ভালো মতো মুখস্থ করতে পারবা, যত ভালো মতো হচ্ছে জিনিসগুলো মনে রাখতে পারবা, ওইটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে তোমরা কেমন ইয়ে করবা। এন্ড এই চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 1 এইচএসসি তে ফার্স্ট আইসিটি তে দিছে। তো আর আরেকটা জিনিস, আমাদের কিন্তু এখন হচ্ছে ক্লাসের মেইন কন্টেন্ট শুরু হয়েছে, ঠিক আছে? এখন থেকে ক্লাসটা বলতে পারো মেইনলি শুরু। তো যারা এতক্ষণ ছিলা, ওই যে তোমাদের রেদন ভাইও আইসা পড়ছে ক্লাস করতে, দেখি সে কতক্ষণ ক্লাস করে। তো তোমরাও ক্লাস করো, একদম ঠান্ডা মাথায় ক্লাস করো। আর কমেন্টে যেটা বললাম, যে কমেন্টে হচ্ছে বেশি কোনো কথা টথা বলার দরকার নেই, জাস্ট কি ভাইয়ার ক্লাসটা করবা, অ্যান্ড কোনো কোয়েশ্চেন থাকলে ওইটা করবা, ভাইয়া যতটুকু পারি অ্যান্সার করার চেষ্টা করবো, অ্যান্সার করবো যা দেখি। আর যদি কমেন্ট সরেও যায়, পরে যদি মনে হয় যে পরে অ্যান্সার করতে হবে, তা ভাইয়া লাইভের পরেও অ্যান্সার করবো, কোনো প্যারা নেই, ঠিক আছে? তো কমেন্ট এত বেশি করার দরকার নেই, জাস্ট ক্লাসের মধ্যে হচ্ছে ইয়ে করো, ফোকাসটা দাও। তো এটা যেটা বলতেছিলাম, এটা কি, এটা হচ্ছে একটা থিওরি বেস চ্যাপ্টার, যে তোমার হচ্ছে কি অনেক থিওরি আছে, অনেক থিওরি বলতে কম থিওরি। আর আরেকটা ভাইয়া কিন্তু বলছিলাম যে ওরিয়েন্টেশনে তোমাদের কোন মানে কোন বইটা ফলো করবা, আইসিটির জন্য মুজিবুর রহমান স্যারের যে বইটা আছে, ওই বইটা ফলো করবা। এখন ওই বইটাতে অনেক এক্সট্রা কন্টেন্ট আছে। তো তোমার সব আসলে এইচএসসির জন্য পড়া লাগে না, তোমার যতটুক পড়া লাগবে, যতটুক তোমার বলতে পারো যে যে যতটুক তোমার দরকার, ভাইয়া ততটুক তোমাদেরকে দেখাই দিব, ততটুক তোমাদেরকে পড়তে বলবো। এর থেকে বেশিও পড়তে যাবে না, আবার কমও পড়া দরকার নেই। ওইটা হচ্ছে তোমাদের উপর, যে তোমাদের যদি একটু ইন্টারেস্ট জাগে যে না ভাইয়া একটু চেষ্টা করি, একটু পড়ি, ওটা তোমরা পড়তে পারো, কোনো প্যারা নেই। কিন্তু কন্টেন্ট যতটুক লাগে অতটুকুই পড়বা, বেশি পড়া দরকার নেই, কম পড়া দরকার নেই। তো এই চ্যাপ্টারটা হচ্ছে থিওরি বেস চ্যাপ্টার। অ্যান্ড আমি যেটা বলবো, এই চ্যাপ্টারটা বলতে পারো যে মানে অনেক ইজি একটা চ্যাপ্টার। কয়েকটা টপিকই আছে, কয়েকটা মেইন টপিক আছে। তুমি যদি ওই টপিকগুলো পড়ো, মানে ওই টপিকগুলো ভালো মতো পড়ে যাও, অ্যান্ড তোমার বেশি দিন, তুমি জাস্ট 2 দিন যদি ভালো মতো এই টপিকগুলো পড়ো, তোমার এটা একদম মানে মাথার মধ্যে হয়ে যাবে, তোমার আর ওইটা মাথা থেকে বাইর হবে না। অ্যান্ড এইচএসসিতে এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল মাস্ট থাকবে, অ্যান্ড তুমি ওইটা আর ওইটা অ্যান্সার করা লাগে। কারণ দেখো চ্যাপ্টার কি মেইনলি হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে মানে অ্যাপ্লিকেশন বেস চ্যাপ্টার যদি বলো, তাহলে কি আছে, 3, 4 আর 5, এই কয়টা যদি মানে এইচএসসি শর্ট সিলেবাস যদি আমি বলতে থাকি। আরেকটা তো যে ডাটাবেস আছে, ওটা যদি তোমাদের লাগে অবশ্যই শেষ করে দিব, সমস্যা নেই। তো ওইটাও হয়তো পড়ানো হবে। আর এতদিন মানে 3-4 পাস ছিল আর কি। তো 3-4 পাস থেকে হচ্ছে মানুষ অ্যান্সার করার চেষ্টা করে বেশি, কারণ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেস চ্যাপ্টার, এটা তো থিওরি টিউ নেই। যারা হচ্ছে ওই যে বলে না যে আমাদের ম্যাথ করতে বেশি ভালো লাগে, এত বাংলা পড়তে ভালো লাগে না, ওদের জন্য হচ্ছে 3-4 পাস। তো তুমি 3-4 পাস থেকে যখন অ্যান্সার করবা, এটার পরেও তোমার একটা থিওরি চ্যাপ্টার অ্যান্সার করা লাগবেই। ওইটার জন্য তোমার কি চ্যাপ্টার একটা বেস্ট, চ্যাপ্টার 2ও বেস্ট,
চ্যাপ্টার 1ও বেস্ট, বাট চ্যাপ্টার 1টা কেন বেস্ট, এটা হচ্ছে যে তোমার চ্যাপ্টার 1-এর মানে বলতে পারো কন্টেন্ট কম, কন্টেন্ট খুবই গুছানো, অ্যান্ড তুমি যদি ওগুলো পড়ে যাও ওগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে, এমন না যে বাইরে থেকে কোনোখানে কোশ্চেন দিবে। তো এই জন্য চেষ্টা করবা চ্যাপ্টার 1টা ভালো মতো পড়ার। অ্যান্ড ভাইয়া কি বললাম, থিওরি হোক যাই হোক, ভাইয়া তোমাকে এমনভাবে পড়াই দিব অ্যান্ড এমনভাবে তোমাদেরকে মানে পড়ানোর চেষ্টা করবো যেন কি তোমরা একদম ভালো মতো পড়তে পারো, অ্যান্ড ভাইয়ার ক্লাসের সাথে অনেক কিছু মানে মনে করো যে মেমোরাইজ করতে পারো। তোমরা যখন নিজে ওই চ্যাপ্টারটা পরে লেখবা বা হচ্ছে এক্সামে অ্যান্সার করবা, তখন যেন মনে পড়ে যে আচ্ছা ভাইয়া এইভাবে বলছিল, আচ্ছা এই জিনিসটা এরকম এরকম ভাবে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা থিওরি বেস চ্যাপ্টার। আর আরেকটা বাকি কথা সামনে গেলে বলতে সমস্যা নেই। দেন এই চ্যাপ্টারের মেইন যে পয়েন্ট গুলা বা বলতে পারো মেইন যে বিষয়গুলো যেগুলো হচ্ছে ভাইয়া কভার করবো বা যেগুলো তোমাদের লাগবে, এখানে হচ্ছে এগুলো দেওয়া আছে কি কি: বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের মেইন টপিকগুলো এই চ্যাপ্টারে। এর মধ্যে ভাইয়া যদি একটু বলি যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, এটা হচ্ছে তোমার মেইনলি বলতে পারো কক হতে আসে, এটা হচ্ছে কক হতে আসে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা হচ্ছে কক হতে আসে, মানে কি জ্ঞানমূলক আর অনুধাবনের প্রশ্ন তোমাদের। আর আশা করি তোমরা সবাই কি কোশ্চেন প্যাটার্নটা জানো অবশ্যই, যে মানে কিভাবে কোশ্চেন আসে, যে কি সৃজনশীল অ্যান্সার করতে হবে তোমার হচ্ছে 25 এমসিকিউতে, 25 প্র্যাকটিক্যাল, আর বাকি 50 হচ্ছে তোমার কি বলে সৃজনশীল আর কি, আপাতত এইচএসসি যে সিলেবাসটা এটা। 25-এর আচ্ছা ঠিক আছে, কমেন্ট করার দরকার নেই ভাইয়ার, একটু এখন ক্লাস শুরু হয়েছে তো ক্লাসের মধ্যে একটু মনোযোগ দিয়ে ভালো মতো গেল। আচ্ছা ক খ, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আসে ক খ, এবং মহাকাশ অভিযান। ঠিক আছে, আমি তোমার একটা জিনিস বলি, মহাকাশ অভিযান আর প্রতিরক্ষা, এটা মানে জাস্ট দেওয়া লাগবে দেখে দেওয়া আর কি, এটা এত একটা ইম্পর্টেন্ট না, বা বলতে পারো যে এত বেশি এটা আসে না, বাট ইম্পর্টেন্ট তো কি হয়েছে, আমরা বাদ রাখবো না, আমরা চেষ্টা করবো সবকিছু কভার করে ফেলাইতে। আর যতটুকু দরকার এগুলো জাস্ট তুমি জাস্ট রিডিং পড়লেই হবে। ঠিক আছে, বাট এগুলো এত একটা আসে না, বাট কম আসলেও হয়তো মাঝে মাঝে ক হতে দিতে পারে। তো এটা যদি একটু লিখে দিই যে এটা হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, আর এটাও তোমার মেইনলি বলতে পারো ক হতে আসে। ঠিক আছে, এটা ক হতে। আর হচ্ছে প্রতিরক্ষা, এটাও লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, এটাও তোমার কিসে ক হতে আসবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ক হতে। বাকি যেগুলো তুমি দেখতেছো, বাকি যে যে টপিকগুলো আছে, এগুলো হচ্ছে তোমার বলতে পারো যে একদম মানে সলিড টপিক, এন্ড এগুলো হচ্ছে গ ঘর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তো না। এগুলো হচ্ছে গ ঘর জন্য মানে বলতে পারো মেইনলি ইম্পর্টেন্ট। রোবোটিক্স থেকেও ক খ আসে মাঝে মাঝে, ওই যে রোবট মানে কি দিয়ে মানে কিভাবে বানানো হয় বা রোবটের কিছু কাজ এগুলো হচ্ছে, বা উপাদান সমূহ, এগুলো হচ্ছে তোমাদের কি ক খ তে জ্ঞান বা অনুধাবনে দিয়ে দেয়। তো এগুলোও আছে, প্লাস হচ্ছে তোমার বলতে পারো এখান থেকে কি বায়ো বা এই সাইডটা আছে না, এই সাইডটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বায়োমেটিক্স, তারপর হচ্ছে তোমার কি বায়োমেট্রিক্স, এরপর হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স, আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি। এগুলো হচ্ছে বলতে পারো যে গ ঘর জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এগুলো। এগুলো হচ্ছে কি গ ঘর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর মানে ওই নৈবিত্তিকের জন্য তো এটা ওরিয়েন্টেশনও বলছিলাম, মেইন বইটা যেটা আছে তোমাদের, মেইন বই যেটা আছে ওইটা ফলো করবা। ওইটার জন্য হচ্ছে এমসিকিউর জন্য ওইটা হচ্ছে মেইন আর কি, এমসিকিউ ওইখান থেকে আসবে। এমসিকিউ তোমার যে মুজিবুর রহমান স্যারের এত কিছু আসবে না, যতটুকু দরকার ততটুকু ভাই দেখাই দিব। আর মেইন তোমরা এমসিকিউর জন্য হচ্ছে মেইন বইটা রিডিং পড়বা, একদম বোর্ড বই যেটা যেটা হচ্ছে এইচএসসির বোর্ড বই, সেটা ওইখান থেকে হচ্ছে এমসিকিউ মেইনলি আসে এগুলা। তো এগুলো হচ্ছে ভাইয়া, তো আজকে হচ্ছে আশা করি রোবোটিক্স বা হ্যাঁ রোবোটিক্স মতো হচ্ছে ভাইয়া কভার করবো, কারণ আজকে ফার্স্ট ক্লাস যেহেতু। এরপর হচ্ছে আস্তে আস্তে আমরা আগাবো, শেষ করবো। 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসে হচ্ছে তোমার সবগুলো পুরো থিওরি যে টপিক আছে সব শেষ হয়ে যাবে। আর লাস্টে হয়তো একটা ক্লাস নিব যেটা হচ্ছে তোমার মনে করো যে ইম্পর্টেন্ট সৃজনশীল ক খ, যদি মানে এরকম কোনো ক খ যদি থাকে যেটা হচ্ছে অনেকে প্যাচ লাগায় বা বুঝে না ওগুলা, বা বলতে পারো যে তোমার হচ্ছে এমসিকিউ সলভ আর হচ্ছে বোর্ডের সিকিউর একটু তোমাদেরকে ধরাই দিলাম যে কিভাবে অ্যান্সার করবা, কিভাবে লাগবে এগুলো। ঠিক আছে, গেল। তো এগুলো হচ্ছে মেইনলি এই মানে এই চ্যাপ্টারের মেইন টপিকগুলো, এগুলো একটু মনে রাখবা। এগুলো হচ্ছে গখর জন্য বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এগুলো কিন্তু গখর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো একটা জিনিস বলি, ভাইয়া বলছে এখান থেকে ক খ আসে, এই জন্য এখান থেকে যদি গ ঘ আসে তাহলে কি অ্যান্সার করবা না? না, অ্যান্সার কিন্তু করবা। মানে মেইনলি কি, মেইনলি এখান থেকে ক খ আসার সম্ভাবনাটাই বেশি। বাট মাঝে মাঝে যদি হঠাৎ করে মনে করো যে বলো না দুর্ঘটনা হইতেই পারে, তো দুর্ঘটনার বশত যদি তোমার গ ঘ এখান থেকে দিয়ে দেয়, তো লিখতে পারবা, না লিখতে পারা বা না পারার মতো কিছু নেই। ঠিক আছে, দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, এগুলো থেকেও ক খ আসতে পারে, বাকি গ ঘ মেইনলি ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। তো এখন আসো আমরা তাহলে যদি এখন শুরু করি আমাদের ফার্স্ট টপিক, বিশ্বগ্রাম বাকি গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম বাকি গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এখন ভাইয়াকে ফার্স্ট একটা জিনিস বলো যে তোমরা মেইনলি ভিলেজ বলতে কি বুঝো, ভিলেজ মানে কি, বা ভিলেজ জিনিসটা কি? একটা গ্রাম,
আর গ্রামের মধ্যে জিনিসটা কি হয় মনে করো যে গ্রাম কি এত মানে বিশাল যেমন তোমরা যখন টাউনে এই শহরে যারা থাকো, যারা ঢাকা জেলায় থাকো বা ঢাকাতে থাকো, ওরা কি দেখছো যে শহরে কি মানে একজন একজনকে একদম ভালো মতো চিনে, একদম সবাইকে সবাই মানে চিনে এরকম টাইপ না। বাট গ্রাম এলাকাটাতে কি হয়, গ্রাম এলাকাটা কিন্তু হচ্ছে তোমার বলতে পারো যে একটা ছোট পরিসরের এলাকা, যে একটা গ্রামে কিন্তু একজনকে আরেকজন প্রায় বলতে পারো সব বাড়ির সবাইরেই সবাই চিনে এরকম টাইপ গ্রাম, বা বলতে পারো একটা পাড়া। তো গ্রাম কিন্তু মেনলি এরকম, যে বলতে পারো যে যে অমুক ভাইয়ের বাসা, অমুক ভাইয়ের বাসা, তমুক আন্টির বাসা, হ্যান তেন এরকম, তো এইভাবে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে মেনলি গ্রামের কনসেপ্ট। তো এটা কি, এটা হচ্ছে বিশ্বগ্রাম। এখানে তোমরা দেখতেছো কি, এটা হচ্ছে এখানে লেখা বিশ্বগ্রাম। তো গ্রাম বা ভিলেজ মানে যদি এটা হয় যে কি একটা এরকম জায়গা, যে জায়গার সবাই সবাইকে চিনে, সবার সাথে সবাই পরিচিত। মনে করো কোনো মনসুর ভাইয়ের বাসায়, বা সরি মনসুর ভাইয়ের বাসায় বলে কোনো, মনে করো কোনো মনসুর ভাইয়ের আচ্ছা জ্বর উঠছে, গ্রামের সবাই জেনে যাবে আরে মনসুর ভাইয়ের তো জ্বর উঠছে, ওর তো শরীর খারাপ। বা মনে করো কারো একটা খুশি সংবাদ আসছে, বা মনে করো গ্রামের কেউ মানে একটা বাড়ির কোনো ছেলে, মনে করো যে রহিম রহিম হচ্ছে একটা ভার্সিটিতে চান্স পাইছে, পুরো গ্রামে ছড়ায় যায় আরে রহিম তো ভার্সিটিতে চান্স পাইছে, রহিমের তো অনেক ভালো রেজাল্ট করছে এরকম। এইটাও সেম। এটা তাহলে কি, ওইটা হচ্ছে গ্রাম আর এটা হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে বিশ্বগ্রামটা মানে কি, মানে হচ্ছে আমাদের আইসিটির উন্নতির কারণে, বা বলতে পারো আপাতত আমরা যেই পরিসরে আগাচ্ছি, আমাদের মানে আমাদের পুরা গ্লোবালি আমাদের কি বলে বিশ্বটা যেভাবে আগাচ্ছে, আমরা কিন্তু একটা বলতে পারো একটা গ্রামের আওতায় এসে পড়ছি। যেমন আমরা এখনই চাইলে মানে যেমন আমি যেমন এখানে আছি, আমি কিন্তু এখন যদি চাই আমি কি একটা ইন্টারন্যাশনাল কল করতে পারি, আমি একটা হচ্ছে বলতে পারো যে ইন্টারন্যাশনাল কনফারেন্স কল করতে পারি যেখানে আরো অনেকে থাকবে, আমি একটা মিটিং করতে পারি। এটা কি খালি আমার দেশের সাথে, মানে আমি বাংলাদেশের কারোর সাথে কথা বলতে পারবো না, আমি কি করতে পারবো, আমি সুন্দর মতো চাইলে আমেরিকার কারোর সাথে কথা বলতে পারবো। আমার কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করার দরকার, আমার কোনো একটা জিনিস দরকার, বা কোনো কিছু একটা পড়ার দরকার, আমি কি করতে পারি, পুরা ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা লেকচারের সাথে কি কানেক্ট হতে পারি, তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি, তার সাথে আমি ভিডিও কনফারেন্সে কথা করতে পারি, তার সাথে আমি গুগল মিটে কথা বলতে পারি, জুমে কথা বলতে পারি, এগুলা। তো এইটা কি একটা এরকম হয়ে গেছে না যে আমরা সবাই সবার সাথে হচ্ছে ইন্টার কানেক্টেড, সবাই সবার সাথে মানে বলতে পারো যে মানে একটা গ্রামে বেসিক্যালি যেটা হয় যে সবাই সবাইকে চিনে, সবাই সবার সাথে কথা বলতেছে। এটাও কিন্তু এখন এরকমই হয়ে গেছে যে সবাই সবার সাথে কথা বলতেছে, সবাই সবার সাথে চিনে, একদম একটা বলতে পারো একটা গ্রামের আওতায় হয়ে গেছি। তো এইটাই হচ্ছে মেনলি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের মেইন কনসেপ্ট, যে কি আইসিটির উন্নতির ফলে, বা বলতে পারো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে আমরা কি সবাই এখন এরকম ভাবে বসবাস করতেছি এই পৃথিবীতে, যে কি পুরা বিশ্বকে একটা গ্রামের মতো মনে হচ্ছে, পুরা বিশ্বটা গ্রামের মতো হয়ে গেছে, যেখানে কি সবাই সবার সাথে যোগাযোগ করতে পারতেছে, সবাই সবার সাথে যে কোনো ইনফরমেশন পাস করতে পারতেছে, যে কোনো ইনফরমেশন গ্রহণ করতে পারতেছে, প্লাস কি ওই ইনফরমেশন নিয়ে রিসার্চও করতে পারতেছে এরকম টাইপ। তো এখানে যদি এখন তুমি একটু দেখো যে এখানে বইয়ের মধ্যে যে টপিকগুলো, তো এভাবে কি ভাই কিন্তু তোমাকে কি মেইন জিনিসটা বোঝাই দিছে বা লজিকটা। আর এই ছবিটা দেখো তোমরা একটু বুঝতে পারো যে কি এই যে মানে এক একজন পুরা পৃথিবীর সবাই একসাথে একটা কানেক্টেড অবস্থায় আছে, এর জন্য এই ইলাস্ট্রেশন মানে ছবিটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন যদি তুমি এখানে একটু দেখো যে কি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শেল ম্যাকলুহান, এই নামটা তোমার হচ্ছে নবীর থেকে আসতে পারে। তো এখন আমি তোমার একটা জিনিস বলি, এই যে তোমার একটু আগে বলছিলাম যে সব টপিক দরকার নেই তোমার পড়ার, বাট কিছু কিছু টপিক তোমার এমসিকিউর জন্য, কিছু কিছু টপিক তোমার প্রশ্নের জন্য দরকার, পড়ার দরকার, ওগুলো হচ্ছে ভাইয়া সুন্দর মতো কি স্লাইডে দিয়ে দিব। এছাড়া যদি কোনো কিছু বাদও পড়ে ওইটা পরে অ্যাড করে দিব। এবং ওই যে সলভ করবো না, আমরা তো এমসিকিউ সলভ করবো, এমসিকিউ সলভেও কি তোমার সুন্দর মতো কি সবকিছু থাকবে। তো এই জিনিসটা, এই নামটা আসতে পারে যে সর্বপ্রথম কে হচ্ছে যে গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন, সেটা কি মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে। উনি হচ্ছে কি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ এই কথাটা ব্যবহার করেন। উনি কোনখানের, উনি হচ্ছে কি টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি বিভাগের অধ্যাপক, ঠিক আছে। আর একজন বিখ্যাত দার্শনিক, তিনি সর্বপ্রথম কি গ্লোবাল ভিলেজ কথাটি কি তিনি ব্যবহার করেন, গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। গেল এটা এটা একটু দাঁড়াও, ব্যাস ঠিক আছে। তো এটা হচ্ছে গেল। তো এরপর আর কি আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির ফলে সমস্ত পৃথিবী ক্রমশই ছোট হয়ে একটি গ্রামের দিকে ধাবিত হচ্ছে। এটা মানে কি, যেটা মাত্র বললাম যে আগে যেমন মনে করো তোমাদের মা বাবারা যখন বলতে পারো যে আমাদের বয়সী ছিল, মানে আমরা এখন যেই বয়সে, এই বয়সে যখন তোমাদের মা বাবারা ছিল, তখন কি জিনিসটা এরকম ছিল। তো তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করো, তখন মনে করো যে একজনের সাথে বা একটা ফোনে কেউ কন্ট্যাক্ট করবে, এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। যেমন তুমি তোমার আম্মুকে যদি জিজ্ঞেস করো যে আম্মু তোমরা যখন ছোট ছিল তখন কি সবার বাসায় সবখানে কি স্মার্টফোন ছিল,
ছিল, বা স্মার্টফোন বাদ দাও, নর্মাল ফোন কি ছিল না, তখনও কিন্তু মানে এখন আমাদের যেমন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় বলতে পারো সবখানে কি আমাদের স্মার্টফোন অ্যাভেলেবল। একজন নিম্ন মানের কর্মচারী থেকে শুরু করে একজন উচ্চ মানের কর্মচারী সবাই কি এখন স্মার্টফোনে অ্যাক্সেস পেয়ে গেছে, তারা সবাই স্মার্টফোন ইউজ করতেছে, কারণ মানে এখন এটা অ্যাভেলেবল, আগে কিন্তু এটা অ্যাভেলেবল ছিল না, এটা কি আস্তে আস্তে অ্যাভেলেবল হয়েছে। এই জিনিসটাই হচ্ছে কি আমাদের তথ্য প্রযুক্তির উন্নতি। এই জিনিসটা যে আগে যখন একটা মানুষ মানে হয়তো বা কোনো একটা কিছু ইনফরমেশন পাস করা দরকার, বা মনে করো একজন হচ্ছে গ্রামে থাকে, তার হচ্ছে ঢাকাতে কারোর সাথে কথা বলার দরকার, তখন সে কি করতো, সে অনেক চিঠি লিখতো, সে একটা ফোন দিতে হইলে আরেকটা দোকানে যেতে হইতো, দোকানে যায় তার একটা ফোনে কন্ট্যাক্ট করতে হইতো, সে দোকানে গিয়ে বলতে হইতো যে ভাই মানে ওই যে থাকে না কিছু যে পিটিও নামের, দেখছো না মুভির ভিতরে এগুলো দেখার কথা, তো ওইখানে এরকম জায়গায় গিয়ে কি তার হচ্ছে কন্ট্যাক্ট করতে হতো। বাট এখন কি, এখন হচ্ছে তোমার প্রত্যেকটা বাসায় স্মার্টফোন অ্যাভেলেবল, প্রত্যেকটা বাসায় ফোন আছে, প্রত্যেকটা বাসায় কি ডিভাইস আছে, ঠিক আছে। আচ্ছা ভাই ক্লাসের পিডিএফ চাই, ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন করো না, এই স্লাইডটা বানানো হয়েছে তোমাদের জন্য, সো কোনো প্যারা নাই, আমি ক্লাস শেষে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব, প্যারা নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখন কি যে তোমাদের হচ্ছে প্রত্যেকটা বাসায় বাসায় স্মার্টফোন আছে, আমার এখন দরকার কারোর সাথে কন্ট্যাক্ট করার, আমি এক্ষুনি কি ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারি। ইভেন কন্ট্যাক্ট বাদ দাও, আমার এখন কারোকে দেখে মানে কারোর সাথে ভিডিও কনফারেন্স করার দরকার, আমি এক্ষুনি কি ফোনের মাধ্যমে ভিডিও কনফারেন্স করতে পারি। তো এটাই বলা হয়েছে যে কি ক্রমশ ছোট একটি গ্রামের দিকে ধাবিত হচ্ছে গ্লোবাল ভিলেজ, এমন একটি শব্দ যেখানে গোটা পৃথিবীকে একটি গ্রাম হিসেবে কল্পনা করা হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল লক্ষ্যই হচ্ছে এমন একটি বিশ্ব গঠন করা যেখানে যে কোনো ব্যক্তি বিশ্বের যে কোনো স্থান হতে কি যে কোনো প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারে। মানে এমন হবে না যে জাস্ট তুমি তথ্য পাস করতেছো সে পাস করতে পারতেছে না, বা সে পাস করতে পারতেছে তুমি পাস করতে পারছো না, দুইজনের মধ্যে একটা ইন্টার কানেকশন হবে। এটাই হচ্ছে মেইনলি বলতে পারো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা মেইন পয়েন্ট বা মেইন লক্ষ্য বলতে পারো। তো এটা এই যে ভাইয়া এত কিছু কেন লিখছি, ওই যে তোমার আসে না মাঝে মাঝে খতে যদি দিয়ে দেয় যে গ্লোবাল ভিলেজ সম্পর্কে, গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝো, বা যদি বলে দেয় যে পৃথিবীটা হচ্ছে একটা কি বলে গ্রামের দিকে ধাবিত হচ্ছে, কথাটি বুঝিয়ে রাখো। পিডিএফ নিয়ে প্যারা নিও না, ফেসবুকেও দেওয়া হবে তোমাদেরকে, এই ক্লাস শেষেই হচ্ছে কি মনে করো যে আজকে রাতের মধ্যে তোমার আমি মানে এডিট করে তোমার হচ্ছে পিডিএফ লিঙ্কটা অ্যাড করে দেবো, ঠিক আছে। তো পিডিএফ নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, আর বললামই তো স্লাইডটা মেইনলি বানানো হয়েছে তোমাদের জন্য, তো এটা তোমাদেরই স্লাইড, কোনো প্যারা নেই ভাই, ওটা দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো কি বলতেছিলাম যে এই এত কিছু কেন লিখছি, কারণ এই যে খতে বা অনুধাবনমূলকে যদি তোমার প্রশ্ন আসে, তুমি জাস্ট কি ভাইয়া স্লাইডটা পড়বা সুন্দর মতো, এখানে যা যা আছে মেইন পয়েন্টগুলো লিখবা, তাহলে তোমার কি ডান হয়ে গেছে, ঠিক আছে। লাস্টে হচ্ছে এই ইয়েটা দিয়ে দিলাম, এই গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কি একে অপরের সেবা প্রদান করে থাকে। এটা হচ্ছে তোমার যদি ইয়েতে আসে কি বলে জ্ঞানমূলকে আসে, কতে যদি আসে, তাহলে হচ্ছে এটা যে জ্ঞানমূলকের জন্য হচ্ছে তোমার এটা দিয়ে দিছি, জ্ঞানমূলক আসছে তুমি এটা লিখবে। তো এই ছিল তোমার গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ সম্পর্কে আশা করি কোনো সমস্যা নাই, কোনো প্যারা হবে না গ্লোবাল ভিলেজ সম্পর্কে। দেন বিশ্বগ্রামের কয়েকটা আছে সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ, এগুলোর মধ্যে কি কি আছে, এগুলো হচ্ছে বিশ্বগ্রামের বা গ্লোবাল ভিলেজের মেইন যে উপাদানগুলো, ওগুলা প্রধান উপাদান সমূহ। এখন প্রধান উপাদান নিয়ে একটা কনফ্লিক্ট আছে, যে অনেকে বলে 4টা, অনেকে বলে 5টা। দেখো ভাইয়া বারবার বলতেছি, এমসিকিউর জন্য যে এমসিকিউ যদি তোমাদের আসে, কিলো তোমাদের যদি এমসিকিউ আসে, এমসিকিউর জন্য অবশ্যই বোর্ড বইয়ে যে ইনফরমেশন আছে, কি বললাম, বোর্ড বই যে ইনফরমেশন আছে সেটা ফলো করবা, ঠিক আছে। এমসিকিউর জন্য কখনোই মুজিবুর রহমান স্যার হোক, মাহবুবুর রহমান স্যার হোক, ওগুলা ফলো করবা না। তোমার এমসিকিউর জন্য বোর্ড বইয়ে যেই সব টপিক দেওয়া আছে, মানে যেই জিনিসটা দেওয়া আছে, যেই ইনফরমেশন দেওয়া আছে, ওইটাই যেন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই জন্য কনফ্লিক্ট করবা না, কেউ এটা নিয়ে মনে করো যে লাফালাফি করবা না, হ্যাঁ মুজিবুর স্যার বইয়ে তো এই কয়টা দেওয়া, ওইখানে কেন অন্যটা দেওয়া, মুজিবুর স্যারের বইয়ে তো এটা লেখা, ওইখানে কেন ওইটা লেখা, মেইন বইয়ে যেটা লেখা ওইটাই ফলো করবা, এটা হচ্ছে মেইন কথা। এটা নিয়ে কোনো কনফ্লিক্ট করার দরকার নেই যে এই স্যারের বই এটা, ওই স্যারের বই এটা, কেন, কি বললাম, মেইন বই। এগুলো হচ্ছে প্রধান উপাদান। কি কি আছে, যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, ঠিক আছে। এখন ভাই একটা কথা বলি, তোমার হচ্ছে তুমি যখন মুজিবুর রহমান স্যারের বইটা পড়বা, তখন হচ্ছে দেখবা যে এই টপিকগুলো নিয়ে বিস্তার অনেক আলোচনা আছে। ভাইয়া কেন বিস্তার আলোচনাগুলো দেয়নি, কারণ ওগুলো তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। বাট একটা কথা, বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, বাট তোমার একবার পড়তে হবে। যেমন মনে করো যে এই যে কি জানি যোগাযোগের মধ্যে বা ইয়ের মধ্যে কোনখানে জানি আছে হচ্ছে তোমার ইমেল আছে, ঠিক আছে, তোমার হচ্ছে ইমেল আছে, যে ইমেল এটা কি, তোমার যদি ইংলিশটা লিখি, তোমার হচ্ছে ইমেল আছে, ঠিক আছে। ইমেল, এখন ইমেলের পূর্ণরূপ আছে কিন্তু একটা, ইমেলের পূর্ণরূপ কি দেখো তো, তোমরা পারো নাকি ইমেলের পূর্ণরূপ কি, আমার একটু বলো তো কমেন্টে একটু দেখি। তোমরা তো ক্লাস করতেছো, দেখি একটু কয়জন ক্লাসে আসো বা করতেছো ক্লাসটা। ইমেলের পূর্ণরূপ কি একটু বলো তো কমেন্টে।
বইয়ের পিডিএফটা দিলেন না তো, বইয়ের পিডিএফ তুমি অনলাইনে খুঁজলেই পাওয়া যাবে, বইয়ের পিডিএফ নিয়ে পারেন। আর বইয়ের পিডিএফ থেকে বইয়ের পিডিএফ তোমরা মানে পিডিএফ দেখে পড়ার চিন্তাটা করো না, তোমরা চেষ্টা করো হচ্ছে কি কি বলে বইটা কিনার, ঠিক আছে, মুজিবুর রহমানের। এই যে অনেকেই সুমি তুহিন, এরপর জান্নাত আক্তার, ওরা অলরেডি বলে দিছে অ্যান্সারটা, যে ইমেলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল, ঠিক আছে, ইমেলের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক মেল। আশা করি বানান ভুল হবে না ইনশাল্লাহ, ইলেকট্রনিক মেল, ঠিক আছে। এই যে এই ইনফরমেশনটা ইলেকট্রনিক মেল, এই ইনফরমেশনটা হচ্ছে তোমার কি কি বলে ইয়েতে তোমার হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থাতে, যোগাযোগে মনে হয় আছে, ঠিক আছে, যোগাযোগে তোমার আছে। তো এই যে ইলেকট্রনিক মেল এগুলা, এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হয়েছে ইলেকট্রনিক মেল, সবাই বলতেছো, সবাই পারছো, তো আলহামদুলিল্লাহ সবাই পারলা, কোনো প্যারা নাই। তো এটা একটু মনে রাখো, কারণ এটা কিন্তু নবী থেকে আসতে পারে, যে ইমেলের পূর্ণরূপ কি, ঠিক আছে। তো এখন যে জিনিসটা বলতেছিলাম, যে এই ইমেলের পূর্ণরূপ বা ইমেল জিনিসটা কি, এটা তোমার, এটা সম্পর্কে হচ্ছে তোমার কি এই প্রধান উপাদান সমূহ যেগুলো, ওগুলা যে ব্যাখ্যা, ওগুলোতে আছে। তো এই জন্য যেটা বলতেছিলাম, যে সব তোমার পড়া লাগবে না, ঠিক আছে, বাট তুমি অ্যাটলিস্ট 2বার ভালো মতো রিডিং পড়বা এই উপাদান সমূহ, যেই যা 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 মুজিবুর রহমান স্যারের বইয়ে লেখা আছে, ঠিক আছে। তুমি সবগুলা মানে একবারে ভালো মতো পড়ার কোনো দরকার নেই, বা একবারে ভালো মতো না পড়লেও হবে, কিন্তু চেষ্টা করবা কি 2বার ভালো মতো রিডিং পড়ার, যা যা আছে ভিতরে জিনিসগুলো দেখবা। অ্যান্ড আমি যদি এখানে একটু বলি, আর এখন আর কমেন্ট করার দরকার নেই, যারা সুন্দর মতো ক্লাস করতেছিল তারা আবার ক্লাস করা শুরু করো, কমেন্টটা অফ রাখো, কোনো প্যারা নাই, চিল, ঠিক আছে। এখন যেটা বলেছিলাম, প্রধান উপাদান সমূহ কি কি: যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এখন এগুলো দেখো, এগুলো হচ্ছে গ্লোবাল ভিলেজের প্রধান উপাদান। কারণ তুমি গ্লোবাল ভিলেজের মাধ্যমে কি কনসেপ্টটা বলতে পারতেছো, মানে কি কনসেপ্টটা বলতে চাইতেছো, কনসেপ্টটা বলতে চাইতেছো এরকম, যে আমরা পুরা পৃথিবীকে একটা কি গ্রামের মতো বা একটা জায়গায় বা বলতে পারো একভাবে হচ্ছে কি কানেক্ট করব। তো এই জিনিসটা যে কানেক্ট করব, এটার মধ্যে কিন্তু এই সবগুলো টপিক পড়ে যায়। যেমন যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ কি, তুমি এখানে বসে অন্য একটা দেশের বা অন্য কোনো কান্ট্রির একটা মানুষের সাথে কথা বলতে পারতেছো, এইটা। কর্মসংস্থান, অনেকেই কিন্তু কি এখন রিমোট জব করে, মানে কি, মানে বাংলাদেশে বসে কি বিদেশে বা বলতে পারো যে ফরেন কান্ট্রির কোনো একটা কোম্পানির মধ্যে জব করতেছে, এরকম কিন্তু অনেক আছে, এবং ওরা হচ্ছে ভালো লেভেলের টাকা কামাইতেছে বলতে পারো এরকম, ঠিক আছে। তো এরকম আছে। এরপর হচ্ছে কি অফিস, গবেষণা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা। চিকিৎসার কথা তো নাই বলি, কারণ কি, মনে করো যে তোমার এমন একটা কিছু হলো, বা করোনার কথাই ভাবো, করোনা যখন হয়েছিল, করোনার ভেরিয়েন্ট যখন বলতে পারো যে বিস্তার হইতেছিল, তখন করোনা যেমন একটা নতুন রোগ, এখন করোনা যখন মাত্র শুরু হয়েছে, বা বলতে পারো যে ওইটার মানে ইফেক্টটা শুরু হয়েছে, তখন কি বলতে পারো যে বাংলাদেশের ডাক্তাররা ওইরকম ভাবে সবকিছু জানতো, যে করোনার সময় কি করতে হবে, বা করোনা আমাদের কেন মানে কি ক্ষতি করতেছে, বা কোন জায়গাতে মেইনলি ইফেক্টটা ফেলতেছে, এটা কিন্তু সবাই জানতো না। এই যে তখন আমাদের কিন্তু কি এই গ্লোবাল ভিলেজের কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্টলি, মানে অনেক ইম্পর্টেন্ট, মানে একটা কম্প্যাক্ট একটা ফেলে, কি, যে একটা ইম্পর্টেন্স রাখে, কি, যে আমার যেই দেশে করোনাটা এখন নিয়ে গবেষণা করা হয়েছে, যেই দেশের ডাক্তাররা হচ্ছে করোনা সম্পর্কে বেশি ভালো জানে, ওদের থেকে কি জিনিসটা ইনফরমেশনটা কালেক্ট করে, দেন আমি ওইটার প্রসেসটা করি, যে কিভাবে কি হইতেছে এইটা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার হচ্ছে কি, মানে গ্লোবাল ভিলেজের বলতে পারো যে মেইন হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, বা হচ্ছে ইম্পর্টেন্ট মানে লক্ষ্য, যে আমরা হচ্ছে এগুলো করবো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার উপাদান সমূহ, প্রধান উপাদান সমূহ, যেটা বললাম যে কি বইয়ের যেই মানে বইয়ের মুজিবুর রহমান স্যারের বইয়ে এই পুরো সবগুলো টপিকের হচ্ছে কি আছে, ওরা জাস্ট তুমি হচ্ছে 2বার রিডিং পড়বা, আর কিছু না, ঠিক আছে। 2বার ভালো মতো রিডিং পড়বা, তাইলেই তোমার হয়ে যাবে। তো এবার যদি এখন যাই, এখন যদি তাহলে নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড। এবার হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। আসো ফার্স্টে আমরা বলি ভার্চুয়াল রিয়ালিটি। এখন বলতে পারো যে তোমাদের পরীক্ষায় আসার মতো, এবং পরীক্ষায় মনে করো যে একদম অ্যান্সার করার মতো একটা ইম্পর্টেন্ট টপিক শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি, আমাকে বলো তোমরা কে কে নিজের আমাকে বলা দরকার নেই, আবার কমেন্টে লেখা শুরু করো না, আমি তোমাদের সাথে কথা বলতেছি, যে ভার্চুয়াল রিয়ালিটি জিনিসটা কি। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে, তোমরা কি দেখছো না, এই যে এই ছবিটা দেখলে তো তোমাদের বোঝা উচিত, বা তোমাদের মানে এটা তো দেখার উচিত, মানে সরি দেখা উচিত বলে, এটা অনেকেই হয়তো বা কি দেখছো, আলটিমেট ফান ফ্যাক্টরি, বা হচ্ছে তোমার কি কি বলে আরেকটা আছে না, হ্যাঁ টগি ফান ওয়ার্ল্ড। যারা টগি ফান ওয়ার্ল্ডে গেছো তারা কিন্তু অলরেডি ভিআর এর সাথে সম্পর্ক মানে মানে একদম ভালো মতো পরিচিত, কারণ ওইখানে কিন্তু ভিআর ব্যবহার করে অনেকগুলা কি রাইড আছে বলতে পারো। তো এই যে ভিআর জিনিসটা আসলে কি, যে তোমাকে হচ্ছে এমন একটা ত্রিমাত্রিক ছবি, বা বলতে পারো এমন একটা এখন তো 3D-তেও সীমাবদ্ধ নাই, 7D 9D এগুলো তো চলে গেছে, বাট ভিআরএ মেনলি কি এমন একটা তোমার হচ্ছে কি 3D মানে একটা ইমেজ রাখে, যেটার মাধ্যমে, এবং এছাড়া আরো অনেক সরঞ্জাম ইউজ করা হয়, গ্লাভস, এরপর হচ্ছে বলতে পারো যে
হেডসেট এগুলা, মানে এরকমভাবে তোমার সামনে জিনিসটা ক্রিয়েট করা হয়, এরকমভাবে তোমাকে হচ্ছে মানে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয় যে তোমরা মনে করতেছো একদম রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সটা তোমরা নিতে পারতেছো। এই জিনিসটা হচ্ছে মেনলি ভার্চুয়াল রিয়েলিটি। যে কি, যে আমি এখানে বসে একটা বিমান চালানোর এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছি, তখন আমরা কি ভিআর করব। তো তখন আমরা ভিআরটা ইউজ করি, যে ভিআরটা ইউজ করে কি আমরা একটা আমরা প্লেন চালাইতেছি, বা বলতে পারো যে একটা হেলিকপ্টার চালাইতেছি, একটা যুদ্ধ বিমান চালাইতেছি, একটা হচ্ছে বলতে পারো যে আমরা ডাইরেক্ট আমাদেরকে একটা ওয়ার ফিল্ডে নামাই দেওয়া হয়েছে, ওয়ার ফিল্ডে আমরা হচ্ছে কি গুলাগুলি করতেছি। এগুলো হচ্ছে কি ভিআর মাধ্যমে করা হয়। কেন? যেন মানুষ কি মনে করো তোমাকে, মানে তুমি একটা জিনিস ভাবো, তুমি মনে করো যে এই মাত্র নতুন তুমি পাইলট হইছো, ঠিক আছে, নতুন তুমি পাইলট হইছো, বা পাইলট ওইরকম ভালো মতো হও নাই, তোমার হচ্ছে টেস্ট ড্রাইভ বলে না, টেস্ট ড্রাইভ। কারণ টেস্ট ড্রাইভ দেওয়ার টাইমে তোমার যদি একটা ভালো প্লেন ধরাই দেওয়া হয় যে যাও ভাই তুমি এই প্লেনটা নিয়ে একটা প্র্যাকটিস করো, তখন কি মানে মানে দেখো দুর্ঘটনা তো করতেই পারে, তাই এরকম সম্ভাবনা আছে না যে টেস্ট ড্রাইভ কি বলে, টেস্ট ড্রাইভ দিছে, তুমি সুন্দর মতো প্লেনটা উড়াইলা, নিচে আর নামলা না, ডাইরেক্ট আল্লাহর কাছে চলে গেলা। এখন ডাইরেক্ট আল্লাহর কাছে গেলা তুমি, ঠিক আছে, বাট প্লেনটা যে গেছে তুমি, ঠিক আছে, এটাও কিন্তু ঠিক নাই। একে তো হচ্ছে তোমার নিজের লাইফ রিস্ক, যে আমি টেস্ট ড্রাইভ করতে গিয়ে আমি আল্লাহর কাছে চলে গেছি, এটা একটা লাইফ রিস্ক। আরেকটা লাইফ রিস্ক, আরেকটা রিস্ক কি, এই যে একটা প্লেন যেটা হচ্ছে তোমার কমসে কম মনে করো যে কয়েক লাখ কয়েক কোটি টাকা হচ্ছে এটা মানে খরচ হয়েছে বানাইতে, ওইটাও যে ডিস্ট্রয় হয়ে গেল, তো এটা কি একটা বিশাল বড় লস না? এই যে এই লসটা যেন না হয়, তুমি যেন টেস্ট ড্রাইভটা একটা রিয়েল প্লেনে না দিয়ে তুমি যেন একটা ভিআর ব্যবহার করে একদম একটা রিয়েল প্লেনের যে এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, একটা রিয়েল প্লেন ইউজ করলে তুমি যেই এক্সপিরিয়েন্সটা পাইতা, ওইটাই যেন তোমাকে দেওয়া মানে দেওয়া যায় বা দেওয়া হয়, ওইটার জন্য এই ভিআরটা মেনলি ইউজ করা হয়। এটাই হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়ালিটি। আর যারা বললাম যে টকি ফান ওয়ার্ল্ডে যারা গেছো অ্যান্ড যারা ভবিষ্যতে যাবো, ওখানে দেখবা ওখানে প্রায় বেশিরভাগ রাইডই হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়ালিটি। দেখবা যে তোমাকে ওখানে মানে রোলার কোস্টার রাইড আছে, প্লেনের রাইড আছে, অনেক রাইড আছে। তো ওই রাইডগুলো কি ভার্চুয়াল রিয়ালিটি। এখন ওইখানে কি আসলে ইয়া আছে কি বলে তোমার, আসলে তোমার কি বলে এই প্লেনের মধ্যে উঠে দিতেছে না, তোমার কি করতেছে পুরো এমন একটা সেট আপ ইউজ করতেছে, যে সেট আপটার মাধ্যমে তোমাকে পুরোপুরি একদম তুমি আসলে একটা প্লেনে আসো এরকম একটা এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স দিতেছে এটা। এখন যদি তুমি বইয়ের ভাষায় একটু পড়ো, যে কি ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য কি বলে পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। কি বললাম এখানে, ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য, ঠিক আছে, ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য মানে কি 3D, এটা মানে হচ্ছে 3D। তো যেটা বলতেছিলাম, আর যখন তুমি ওই 3D এক্সপিরিয়েন্সটা নিবা, তখনই তোমার মনে হবে যে একদম মনে করো যে একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নিতেছো, এরকম টাইপ আর কি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। কি তোমাকে এমনভাবে একটা মানে এমন একটা সিচুয়েশন বা এমনভাবে তোমার সারাউন্ডিংটা তৈরি করা হয়, আশেপাশের পরিবেশটা তৈরি করা হয়, যেন তুমি একদম রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাও। তোমার মানে তুমি হাঁটতেছো, তোমার মনে হবে, মনে করো যে তুমি বাংলাদেশে আসো, বাট তোমার মন চাইছে যে আমি না, আমি বাংলাদেশে থাকেও আমি হচ্ছে কি আমেরিকার হচ্ছে একটা রাস্তায় হাঁটতে চাই, ওই রাস্তাটা কেমন, ওই রাস্তাটা কেমন এটা দেখতে চাই। তখন কি তোমাকে যদি একদম ফুললি সেট আপ দিয়ে দেওয়া হয়, যে একটা ফুল তোমার হচ্ছে কি ভিআর সেট আপে যা যা দরকার, তোমার গ্লাভস টাভস থেকে শুরু করা, তোমার কি বলে স্যুট থেকে শুরু করে সবকিছু যদি দিয়ে দেয়, তুমি একদম রিয়েল টাইম বা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি ভিআর। তো এইটা হচ্ছে মেনলি সংজ্ঞা, এই সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, এই সংজ্ঞাটা তোমার বলতে পারো যে ক খতে আসতে পারে, ঠিক আছে। এটা একটু লিখে দিই যে খতে কেন আসবে সংখ্যা, সরি, মানে কতে আসতে পারে। তো এই কর জন্য অবশ্যই এই সংখ্যাটা পড়বা। যে কি আরেকবার যদি বলি, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে কি বা ভিআর হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম। আর পুরোপুরি এই দেখো সিস্টেম যেটা, ওইটা কি তোমার কি নিয়ন্ত্রণ করে, একটা কম্পিউটারই তো নিয়ন্ত্রণ করে। তুমি দেখবা যে তুমি যদি টকি ফান ওয়ার্ল্ডে যাও, তুমি এখানে দেখবা যে তুমি যখন একটা রাইডে আসো বা তুমি মনে করো একটা রাইডে তুমি উঠছো, তখন যে মানে রাইডটা করতেছে ও তো আর দেখতে পারবে না, বাট পাশের জন কিন্তু একটা স্ক্রিনের মধ্যে দেখতে পারে যে এখানে কি কি হইতেছে। ওইটা হচ্ছে পুরোপুরি একটা 3D গ্রাফিক্সের মাধ্যমে কি তোমার হচ্ছে ওই জিনিসটা কন্ট্রোল করা হয়, এবং এমনভাবেই তোমার কন্ট্রোল করা হয় যেন কি একদম পুরো মানে রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাও, ঠিক আছে। এটা তো এইটা সংজ্ঞাটা পড়বা ভালো মতো। আর কি ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে বা উপলব্ধি করতে পারে, ঠিক আছে। তো এটা গেল। নেক্সট স্লাইড যদি দেখি, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে এখানে আরেকটু কিছু আছে, যে তোমাদের যদি ভার্চুয়াল রিয়েলিটি খতে আসে, যে ভার্চুয়াল রিয়েলিটি কি বুঝিয়ে লেখো, ফার্স্টে কি সংজ্ঞাটা লিখবা সুন্দর মতো। অলওয়েজ অনুধাবনে আসলে চেষ্টা করবা 2টা প্যারায় লেখার। প্রথম প্যারাটা থাকবে হচ্ছে তোমার ইয়ের জন্য, কি বলে সংজ্ঞার জন্য, পরের প্যারাটা থাকবে তোমার হচ্ছে কি ব্যাখ্যার জন্য। গেল। তা এবার এখানে কি লেখা থাকবে, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত, যেটা বলতেছিলাম সরি মিস করে গেছি, যে তোমার যে এই সারাউন্ডিংটা তৈরি করা হয়, এটা কিন্তু একটা কম্পিউটারের 3D গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়। পুরোপুরি কম্পিউটার হচ্ছে কি ওইটা নিয়ন্ত্রণ করে। একজন মেবি আইসিটি বুক দিছো,
থ্যাংক ইউ, ভালো একটা কাজ করছো। আপাতত ক্লাস করো আর কি, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি কি পুরোপুরি হচ্ছে একটা কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয়, একটা এরকম সারাউন্ডিং তৈরি করা হয়, ওটা মেইনলি হচ্ছে পুরো মানে গ্রাফিক্সটা পিসিতেই মানে রেন্ডারিং করা হয়। আর এরপরে ওইটা কি তোমার জাস্ট স্ক্রিনে শো করে, স্ক্রিনে শো করার ফলে কি তুমি হচ্ছে আশেপাশে জাস্ট ওই পুরাটা সারাউন্ডিং দেখতে পারো। অ্যান্ড এটা 3D থাকে। 3D মানে কি, মানে তুমি এই যে আমি যে স্ট্রেট দাঁড়ায় আছি, আমি কিন্তু এই যে সোজা দেখতেছি, আমি তো চাইলে এইভাবে এই যে ডানে দেখতে পারি, আবার কি এইভাবে বামে দেখতে পারি। মানে 3D তোমাকে এই জন্যই দেখা হয়। আর ওই যে রিয়েল টাইম এক্সপেরিয়েন্স 2D জিনিসটা কি, 2D জিনিস কিন্তু 2 ডাইমেনশনাল। মানে ওই যে আমরা কি বলে, কক্ষ বলে এক্সিস আঁকি না, এক্সিস, এই এক্সিসটা কিন্তু 2D। কি এই যে আমরা এখানে যদি একটা মনে করো সরলরেখা আঁকি, তাহলে এটা কিন্তু একটা 2D। বা 3Dটা কি, 3D হচ্ছে তোমার এমন একটা যে যেটা হচ্ছে ত্রিমাত্রিক অবস্থায় থাকে। 2D থেকে তো তুমি মনে করো এরকম ওই যে 2D গেম দেখছো না, যে একবারে স্ট্রেট থাকে, এখানে একটা মনে করো যে অবজেক্ট থাকে, ওই অবজেক্ট মনে করো হাইট এখানে যেতেছে, ব্যাস এখানে হাইট এখানে আসলো, এরকম। এটা হচ্ছে তোমার 2D। আর 3D তে হচ্ছে কি ফুললি তুমি সারাউন্ডিং এই পাশে পাশে দেখতে পারতেছো। এইভাবে হচ্ছে তোমার কি 3Dটা করো। আর 3D যদি তোমাকে না দেওয়া হইতো, তাহলে কিন্তু তোমার মনে হতো কি যে আমি তো একভাবে হাঁটতেছি, তখন কিন্তু তোমার জিনিসটা একদম রিয়েল লাইফের মতো মনে হতো না। 3Dর জন্য তুমি একে তো হাঁটতেও পারবা, প্লাস কি মনে করো যে এই দিকে মুভ করতেছো, এখানে তোমার কিছু একটা হইতেছে, এদিকে মুভ করতেছো, এখানে তোমার কিছু একটা হইতেছে, এরকম টাইপ জিনিসটা। ঠিক আছে, তো এইটা কি বললাম, হ্যাঁ, কম্পিউটার পরিবেশ নিমজ্জিত থাকে তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সম্বলিত চশমা, হেডসেট। এই কি বলে ইয়েগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবা। তোমার কি 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 জিনিস আছে, যে চশমা আছে, অনেকে এটা বলতে পারো যে ভিআর গ্লাসও বলে। চশমা, হেডসেটস, হেডসেটস মানে কি ওই যে সাউন্ডের জন্য যেটা ইউজ করা হয় হেডসেট বা হেডফোনের মতো। এরপর কি গ্লোভস, গ্লোভস, স্যুট, গ্লোভস মানে কি ওই যে হাতের মধ্যে যেটা পরে, ঠিক আছে, ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি কি বলে বাস্তবকে উপলব্ধি করে। একটি টিপিক্যাল ভিআর ফরম্যাটে একজন ব্যবহারকারী স্টেরিওস্কোপিক, কি বললাম, স্টেরিওস্কোপিক, দেখো স্টেরিওস্কোপিক বা কি ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত হেলমেট পরে, স্টেরিওস্কোপিক বা ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত একটি হেলমেট পরে, যেটা তুমি যে দেখবা যে একটা হেলমেটের মতো পরায়, যেটা অনেকগুলো হেলমেটে কিন্তু অটো মানে পুরাটা এমন ভাবেই কি করা হয়, কি বলে সেট আপ করা হয় যেন কি পুরা গ্লাস সহ থাকে। আর যেগুলোতে গ্লাস সহ থাকে না, ওটাতে আলাদা একটা হেলমেট পরে, আলাদা একটা মনে করো হেডসেট থাকে বা কি বলে গ্লাস থাকে, একটা আলাদা হচ্ছে হেলমেট থাকে, এরকম টাইপ। ঠিক আছে, স্যুট কি স্যার, স্যুট হচ্ছে তোমার মনে করো যে আরো যদি তোমার একদম ওই যে একটু আগে বলছিলাম না, এখন মনে করো যে আমার হাত মানে আমি মনে করো যে একটু এরকম ভাবে অনুভব করতে পারতেছি, বা এরকম একটা অনুভূতি নিতে চাইতেছি যে কেউ যদি আমাকে গুলি করে আমি যেন ড্যামেজটা পাই, বা কেউ যদি এসে আমাকে ঘুষি মারে তখন যেন আমি কি ড্যামেজটা পাইতে পারি। এই টাইমের ওই জিনিসটা তখন কি করা হয়, যে আমি যেন ড্যামেজটা পাই, ওইটা এখানে কি মনে করো আমাকে কেউ এই জায়গায় একটা ঘুষি দিছে, তাহলে কি আমার ড্যামেজটা এই জায়গায় লাগবে না? তখন আমি যে এই জায়গায় যে ইয়েটা করি, আর একটু স্লো বলেন প্লিজ, আমি কি বেশি তাড়াতাড়ি বলতেছি? আচ্ছা, প্যারা নেই, আস্তে আস্তে তোমার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, কি বললাম? আর হ্যাঁ, এটা একটা ভালো জিনিস একজন বলছে যে কি রিডিং পড়া দেখে একটু এরকম, প্যারা নাই, চিল, তুমি জাস্ট ভাইয়ের সাথে গল্পের মাধ্যমে হচ্ছে কি পড়তে থাকো, দেখবা যে তোমার বোঝা হয়ে গেছে। যেটা বলতেছিলাম, স্যুট কি একজন প্রশ্ন করছে, তৌফিক মেবি, হ্যাঁ যাই হোক। তো ও হচ্ছে যে স্যুটটা কি, যে মনে করো আমাকে কেউ এখানে ঘুষি মারছে, তা আমার কি এই জায়গায় একটা অনুভূতির মানে একটা আছে না? তা আমি যদি খালি গেঞ্জি পরে এটা হচ্ছে একটা গ্লাস লাগে কি বলে ওই এক্সপিরিয়েন্সটা ভিআরটা ব্যবহার করি, তাহলে কি আমি এখানে অনুভূতিটা পাবো না? বাট আমি যদি এরকম একটা কম্প্যাক্ট স্যুট ইউজ করি, যেটা হচ্ছে ভিআর এর জন্য ইউজ করা হয়, ওইখানে মনে করো এরকম ফিচার্স আছে যে কেউ যদি এখানে ঘুষি মারে তখন কি এখানে একটা ধাম করে একটা চাপ পড়বে, বা হচ্ছে প্রেশার আছে না, প্রেশার মাপার মেশিনটা আছে না ওই জায়গাতে, যে কি বলে এই কি বলে একটা প্রেশার মাপার মেশিন কি চাপ দিয়ে ধরে না, তো এটা মনে করো এরকম টাইপ আর কি, যে একদম চাপ দিয়ে ধরবে। চাপ দিয়ে ধরলে কি এখানে তুমি মনে হবে একটা কেউ আসলে ঘুষি মারছে, কেউ মনে একটা গুলি মারছে, ঠাস করে একটা মনে করো যেটা ফিল হবে। এটার জন্য হচ্ছে স্যুটটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা গেল। এরপর আচ্ছা ঠিক আছে, এবার তো এটা হচ্ছে স্যুট। আর যেটা বলতেছিলাম যে তখন হচ্ছে কি স্টেরিওস্কোপিক বা ত্রিমাত্রিক স্ক্রিন সম্বলিত একটা হেলমেট পরে, এবং তার মধ্যে দিয়ে কি বাস্তব থেকে অনুকরণকৃত অ্যানিমেটেড বা প্রাণবন্ত ছবি দেখে। অ্যানিমেটেড জিনিসটা তো তুমি জানোই, যেটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা বলতে পারো এটা অ্যানিমেশন না, আসলে এটা হচ্ছে ইলাস্ট্রেশন, ঠিক আছে। বাট অ্যানিমেশন জিনিসটা কি, যে ওই যে কার্টুনের ছবি বা বিভিন্ন কার্টুন এগুলো অ্যানিমেশন আর কি মেনলি। তো এটা গেল। তো আর এটা মনে রাখবা যে স্টেরিওস্কোপিক জিনিসটা কি, স্টেরিওস্কোপিক জিনিসটা হচ্ছে কি ত্রিমাত্রিক একটা স্ক্রিন, যেটা কি মেইনলি হচ্ছে তোমার ওই যে স্ক্রিনের মধ্যে হচ্ছে তুমি ওই ভিআর জিনিসটা দেখতেছো, ওইটা আর কি, ওইটা। আচ্ছা, এরপর কি টেলিপ্রেজেন্স বা কৃত্রিম ত্রিমাত্রিক জগতে উপস্থিত থাকার ভ্রমণ একটি গতি নিয়ন্ত্রণকারী সেন্সর দ্বারা প্রভাবিত হয়। তো এটা এটা এতটা লাগবে না, সমস্যা নেই, প্রভাবিত হয় গতি নিয়ন্ত্রণকারী সেন্সরের মাধ্যমে স্ক্রিন এ প্রদর্শিত ছবির গতিকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী গতির সাথে মেলানো হয়। যখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীর গতির পরিবর্তন হয়, তখন কি স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যের গতিও পরিবর্তন হয়। মানে কি জিনিসটা, তুমি জাস্ট এত
মানে ব্যাখ্যা ট্যাখ্যা বোঝার দরকার নেই, নিজের মাথায় ঠান্ডা মাথায় বুঝো জিনিসটা কি হইতেছে। তুমি মনে করো একটা ভিআর মানে ওই যে ভিআর এর একটা পুরা স্যুট টুট নিয়ে সব একটা পরে আছো, যখন তুমি এটা ইয়ে করতেছো তখন কি তুমি যে একটা মুভ করতেছো, তো তোমাকে একটা মোশন দেওয়া লাগবে না? তুমি যখন নর্মালি হাঁটো, মনে করো তুমি যখন নর্মালি রাস্তার মধ্যে হাঁটো না, তখন কি আশেপাশে একটা বাতাসের ফ্লো ইয়া করে না? অ্যানিমেশন নিয়েও প্রশ্ন আসে না, অ্যানিমেশন নিয়ে কোনো প্রশ্ন আসে না, এটা জাস্ট হচ্ছে অ্যানিমেশন কি, মনে করো যে আমি একদম রিয়েল অবজেক্টও দিতে পারি, প্লাস হচ্ছে মনে করো যে আমি এখানে থেকে হচ্ছে যে পোকেমন দেখছো না তোমরা, মনে করো আমরা পোকেমনের কি বলে ওয়ার্ল্ডে যেতে চাইতেছি, তো ওইখানে তো সবই কার্টুন, তো ভিআরে কি পুরোপুরি পোকেমনের পুরো একটা সারাউন্ডিং দিয়ে দেবে, ওইটাই হচ্ছে অ্যানিমেশন হিসেবে ইউজ করা হয় আর কি, ঠিক আছে? তো তো যেটা বলতেছিলাম যে মনে করো যে তুমি একটা কি ভিআর পুরো সেটেড পুরো পুরো ইয়ে করছো, এখন তুমি যখন হাঁটতেছো তোমার কি একটা মোশনের দরকার আছে না? মানে একটা মোশন, মানে একটা মোশন ওয়াইজই তো হাঁটবা। তো এই যে তুমি বা কেউ দৌড়াইতেছে, তারও তো একটা অনুভূতির জন্য দরকার আছে না, যে আমি যে একটা দৌড়াইতেছি তার তো ফিল করার দরকার আছে, আমি দৌড়াইতেছি যে জিনিসটা। বা মনে করো তুমি রোলার কোস্টারে আসো, এখন তোমার যদি এরকম মনেই না হয় যে বাতাস আছে বা বাতাসটা এসে তোমার গায়ে লাগতেছে, তাহলে তোমার ওই অনুভূতিটা আসবে না। তো এই জন্য হচ্ছে তোমার কি এই এরকম ভাবে একটা গতি ইয়া করা হয়, কি বলে গতি হচ্ছে তোমার ইয়ে কি বলে সেট করে দেওয়া হয়, যেটা কি তোমার মনে করো যে একদম ফিল করতে পারবা যে আচ্ছা ঠিক আছে, আমি যে রোলার কোস্টারে যে একদম মানে রোলার কোস্টারে চলতেছে, তোমার মনে হবে যে আচ্ছা বাতাস এসে লাগতেছে, রোলার কোস্টার যে তোমার একবারে যাইতেছে, তোমার মনে হবে যে বাতাসটা এসে মানে তোমার কি বলে পুরো উপরে এসে পড়তেছে এরকম, ঠিক আছে? এবার গেল, এটা গেল। এরপর দেখো, যখন ভার্চুয়ালিটি ব্যবহারকারী গতির পরিবর্তন হয় তখন স্ক্রিনে প্রদর্শিত দৃশ্যের গতিও পরিবর্তন হয়, মানে তোমার একটা ক্লিয়ার মোশনে চলতে থাকে সবকিছু জিনিস, কারণ যত তোমার মোশনটা যত একুরেট হবে, মোশনটা যত তোমার বলতে পারো যে একদম মানে কমপ্লিটলি তুমি বুঝতে পারবা, তত তোমার মনে হবে যে একদম রিয়েল লাইফে আসো, এই জন্য একদম এভাবে ইউজ করা হয়। আচ্ছা, এভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী কৃত্রিম ত্রিমাত্রিক জগতের সঙ্গে মিশে যায় এবং সেই জগতের একটি অংশে পরিণত হয়। আবার ফোর্স ফিডব্যাক সম্বলিত ডাটা গ্লাভস পরিধান করলে তা স্পর্শের অনুভূতি প্রদান করে। এই যে তুমি এখানে যে গ্লাভসটা দেখতেছো না, এটার কথা বলছে আর কি। এই গ্লাভসটা মনে করো তুমি মনে করো কিছু একটা টাচ করতেছো, এখন দেখো আমি যদি এই বোর্ডটা ধরি, আমার কি মনে হবে না এখানে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে? মনে হবে তো, আমি বোর্ডটা ধরছি, আমার তো মনে হবে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। এই গ্লাসটা মেনলি তোমার হচ্ছে এই যে তুমি আমি এভাবে এভাবে জিনিসটা টাচ করতে পারবো, এই আঙ্গুলটা টাচ করবো, তো আমি এই যে এখানে টাচ করলাম, আমার কি এইখানে এই আঙ্গুলে একটা প্রেশার পড়ার কথা না? এই গ্লাভসটা হচ্ছে তোমার মেনলি এই প্রেশারটা ক্রিয়েট করে। গ্লাভসটা তোমাকে মনে করাবে কি যে এখানে একটা প্রেশার আছে, এরপর কি বলে এই প্রেশারটা তোমার অ্যাড করা হয়েছে, তোমার মনে হবে যে আরে আসলেই তো আমি কিছু একটা টাচ করতেছি, এরকম জিনিস, ঠিক আছে? গেল। এরপর যদি আমরা দেখি যে আবার ফোর্স আচ্ছা হলো তা স্পর্শের অনুভূতি প্রদান করে এবং এ সময় ব্যবহারকারী নিজের ইচ্ছা অনুযায়ী ভার্চুয়াল পরিবেশে কোনো বস্তু তুলতে বা ধরতেও কি তা ব্যবহার করতে পারে। মানে মনে করো যে তুমি কোনো কিছু একটা ওয়াটার বোতল, মনে করো যে আমি যদি এই বোতলটা দেখাই, ঠিক আছে, এই পানির বোতলটা যে এটা মনে করো নিচে ছিল, তা আমি যখন এটা উঠাবো, মনে করো এটা এখানে এইভাবে ছিল, ঠিক আছে, তা আমি যখন জিনিসটা উঠাবো, এই যে আমি উঠাইলাম, তখন আমার কি মনে হবে না যে আমি কোনো একটা ভারী বস্তু উঠাইছি, বা একটু তো কি বলে ইয়েটা হবে, কি বলে এই প্রেশারটা ক্রিয়েট হবে আমার হাতে। তো এই যে প্রেশারটা যে ক্রিয়েট হইতেছে, তুমি যখন ভিআরে জিনিসটা উঠাবা, তুমি আসলে কিন্তু কোনো কিছু উঠাইতেছো না, তুমি মনে করো কি ওখানে দেখবা যে অনেকে এমনে ধরতেছে, এমনে ইয়া করতেছে, এই জিনিসটা কেন? কারণ ওরা হচ্ছে ভিআরে দেখতেছে ঠিকই এখানে একটা পানির বোতল আছে, তো ওরা যখন পানির বোতলটা উঠাই এইভাবে উঠাইলো উপরে, তখন তাদের হাতে একটা প্রেশার পাওয়ার দরকার আছে। এই জিনিসটা হচ্ছে কি এই গ্লাভসগুলা জিনিসটা দেয় যে একটা প্রেশার ক্রিয়েট হইলো হাতের মধ্যে, এই জিনিসটা আর কি, ঠিক আছে? তো এটা গেল। তো এটা হচ্ছে ভার্চুয়ালিটি পরিবেশে কোনো বস্তু তুলতে বা ইয়ে করতে, আর এগুলা মানে এই যে তুমি হাতে একটা প্রেশার পাইতেছো হাতে, আচ্ছা ভিডিওতে কোনো সমস্যা হইতেছে না তো, তাই না? ভিডিও তো একদম ঠিক আছে না? কারণ এখানে আমার আবার যে টু লো এফপিএস একটা কি জানি অ্যাকশন দেখাইতেছে, একটু বললো তো যে ভিডিও ঠিক আছে নাকি সবকিছু। এই গ্রুপে থাকবে, ক্লাসগুলো সব এই গ্রুপে থাকবে, এন্ড তোমরা সব ক্লাসেই রেকর্ডেড থাকবে একদম পুরা শেষ পর্যন্ত তোমরা পাবা, কোনো প্যারা নেই, ঠিক আছে? মানে ভিডিওটা ঠিক আছে, এটা একটু জানাবে আগে, ভিডিওটা ঠিক আছে নাকি। সেন্সর কি? সেন্সর হচ্ছে তোমার এই যে তুমি যে একটা সেন্স করতে পারতেছো, তুমি যে কি বলে যে মানে এই কি বলে এই যে আমি যে এখানে টাচ করলাম, এই যে টাচ করার সময় কি তুমি একটা মানে ইয়ে একটা সেন্স করতে পারতেছো না, এগুলো হচ্ছে তোমার সেন্সর। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। উপরে একটা কি যেন একটা কমেন্ট দেখতেছিলাম গেল গা, ওই যে কি চ্যাপ্টার 2 এর একটা কি কথা জানি। আচ্ছা এটা আবার আসলে আমি দেখতেছি, প্যারা নেই, ঠিক আছে। এখন তাহলে আমরা তাহলে বুঝছো ভার্চুয়াল রিয়েলিটি কোনো সমস্যা আছে না? আশা করি কোনো প্যারা নেই। তো এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। যদি ভার্চুয়াল রিয়েলিটি থেকে এখন আমাকে বলো যদি কোনো অনুধাবনমূলক প্রশ্ন আছে তাহলে লিখতে পারবে না? অবশ্যই কিন্তু লিখতে পারবা, ঠিক আছে। তো ফিয়ার বক্স পড়ার সময় চোখ বন্ধ করলে কেন কোনো ফিল আসে না? কারণ তোমার তো তখনও ওই প্রসেসটা শুরু করে নাই, এই জন্য তোমার ওই ফিলটা আসে না আর কি, এই জন্য। আচ্ছা ঠিক আছে গেল, এখনো বাদ দাও, আর কমেন্ট করার দরকার নেই, আবার চলো আমরা ক্লাসে ফিরে যাই, ঠিক আছে। এবার যদি আমরা যাই নেক্সট স্লাইডে, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব।
ঠিক আছে, এই প্রভাবটা তোমাকে আমি আগে একটা জিনিস বলি মেইনলি, একটু আগে তোমাকে আমি যেই কি বলে জিনিসটা বলতেছিলাম যে কি বলে ইলাস্ট্রেশন, কি ইলাস্ট্রেশন মানে হচ্ছে এই যে তোমার এই এটা তো হচ্ছে রিয়েল ইমেজ, এই যে তুমি এই ইমেজটা দেখতেছো না, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন আর কি। মানে এই ইলাস্ট্রেশন মানে কি, মানে আসল ইমেজ না, একটা তোমার মনে করো যে প্রত্যেকটা গ্রাফিক্স কাজ ইউজ, মানে গ্রাফিক্স ইউজ করে করে হচ্ছে একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে, এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন আর কি। আর মনে করো তুমি যদি একটা রিয়েল ছবি দিয়ে দিই, যে এটা হচ্ছে এটা, যেমন এটা এটা একটা কিন্তু একটা রিয়েল ছবি, এটাকে বলে কি আসল ইমেজ। আবার এটারও বলতে পারো এটা ইলাস্ট্রেশন টাইপের জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে ইলাস্ট্রেশন গেল। আচ্ছা, এবার তোমার যেটা বলতেছিলাম একটু আগে, যে যেটা বললাম যে তোমার এই টেস্ট ড্রাইভের কথা, যে তুমি মনে করো নতুন নতুন হচ্ছে একটা হইছো, পাইলট হইছো, তুমি পাইলট হওয়ার পরে তোমার হচ্ছে একটা টেস্ট ড্রাইভ করতে হবে। এখন তোমাকে হচ্ছে যে কি বলে নতুন একটা প্লেন দিয়ে দিল, প্লেন দিয়ে বললো যাও তুমি এটাতে টেস্ট ড্রাইভ করো। তো এটা কিন্তু একটা বড় একটা সমস্যা, যে তুমিও এখন ওইভাবে বলতে পারো যে পরিভুক্ত না, বা বলতে পারো তোমার এখনো ওইভাবে প্রশিক্ষণ কমপ্লিট হয়েছে, ঠিক আছে, বাট মানুষের তো তাও একটু লাগে না, একটু এক্সপিরিয়েন্স তো লাগে, বা একটু বলতে পারো যে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকা লাগে, প্লাস হচ্ছে বলতে পারো যে মানে ওই আছে না যে তোমার থিওরিগত বিদ্যা যতই ভালো হোক, তোমার প্র্যাকটিক্যাল বিদ্যাও ভালো হওয়া লাগে, জিনিসটা এমনই। তো এখানে হচ্ছে এই জিনিসটা এমন যে তোমাকে যদি এখন মনে করো মাত্র পাইলট বানানোর পরে তোমাকে হচ্ছে একটা নতুন প্লেন দিয়ে দিল, তো তখন তুমি যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারো, তুমি হয়তো বা প্লেনটা ক্র্যাশ করে ফেলবা, বা একটা ক্র্যাশ ল্যান্ডিং হইলো, বাট কারণ তোমার কি ওইভাবে প্র্যাকটিস নাই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তোমার কি এমনভাবে জিনিসটা ক্রিয়েট করা উচিত যেন কি প্লেনেরও ক্ষতি না হয়, তোমার নিজেরও যেন ক্ষতি না হয়। এই সব জায়গায় হচ্ছে তোমার বলতে পারো যে কি ভিআরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি ইউজ করা হয়, কি যে কেউ যদি মাত্র একটা প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তাকে হচ্ছে কি সুন্দর মতো একটা ভিআর সেটআপ দিয়ে দিল, তাকে এমনভাবে একটা ভিআর সেটআপ দিল যেন তার মনে হবে যে একদম পুরাপুরি সে কি বলে একটা পুরা একটা প্লেনের মধ্যে আছে, এবং পুরা প্লেনে বসে, মানে প্লেনের মধ্যে বসে কি প্রত্যেকটা সুইচের মধ্যে সে অ্যাক্সেস করতে পারতেছে, প্রত্যেকটা জায়গায় সে অ্যাক্সেস করতে পারতেছে, প্রত্যেকটা জায়গাতে বলতে পারো যে মানে একটা রিয়েল প্লেনে থাকলে সে যেভাবে প্লেনটাকে করতো, মানে কন্ট্রোল করতো, ঠিক ওইভাবেই কন্ট্রোল করতে পারতেছে। এই জন্য হচ্ছে কি ভিআরটা ব্যবহার করা হয়। এছাড়া বলতে পারো যে নতুন আরেকটা জিনিস বলতে পারো, আর এখানে তো আছে, এগুলো আমি পড়তেছি, মানে আবার পড়বো, প্যারা নাই, বাট আগে ভাইয়ের কথাগুলো ক্লিয়ারই শোনো। যেমন মনে করো একটা ড্রাইভার, ঠিক আছে, তুমি মনে করো যে ড্রাইভিং শিখবা, এখন তোমার কাছে ওইরকম মানে রিস্কও আছে, প্লাস বলতে পারো তোমার ওইরকম সময়ও নেই যে একদম বাইরে গিয়ে গিয়ে শুনবা, ঠিক আছে। তো বাইরে গিয়ে গিয়ে শিখবা, তো জিনিসটা তুমি কি করতে পারো, তুমি একটা ভিআর সেটআপ ইউজ করতে পারো, যে সেটআপের মাধ্যমে কি তুমি কিন্তু যদি আসলেই কোনো গাড়িতে গিয়ে লাগাই দাও, কোনো কিন্তু এখানে প্যারা হবে না, কারণ তুমি এটা ভিআরে আসো, তুমি একটা 3D ওয়ার্ল্ডে আসো, তুমি এটা রিয়েল লাইফে নাই। তো এইভাবে তুমি কি একটা ভিআর সেটআপ ইউজ করে একটা ড্রাইভিং শিখতে পারো, দেন কি পরে তুমি ড্রাইভিং লাইসেন্সের জন্য হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারো। এগুলাই হচ্ছে তোমার হচ্ছে কি বলতে পারো যে ড্রাইভিং কি বলে ভিআর এর মেইন ব্যবহারগুলা, বা মেইন গুরুত্বগুলা যে কেন লাগবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট যে এইগুলা কেন লাগে, যে কারণ তুমি রিয়েল লাইফে যদি এরকম একদম নতুন কাউকে কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করতে দাও, তাহলে কিন্তু সে একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে। বা আরেকটা এখানে যেটা আছে, এই কি বলে, এই যে এখানে চিকিৎসকেরটা, যে চিকিৎসা ক্ষেত্রে মনে করো যে যে যত ভালোই ডাক্তার হোক, যত ভালোই মনে করো একটা স্টুডেন্ট হোক, যখন সে প্রথম সার্জারি করতে গেছে, যখন সে প্রথম একটা সার্জারি করবে, মনে করো বড় একটা সার্জারি, যেমন হচ্ছে কি ওপেন হার্ট সার্জারি বলতে পারো। ওপেন হার্ট সার্জারিতে জিনিসটা কি হয়, যে পুরাপুরি হৃৎপিণ্ডটাকে বাইর করে রেখে, মনে এরকম কিছু, ভাইয়া তো আর ডাক্তারি পড়ি না, আবার যতটুকু জানি, যে বাইর করে রেখে এরপর হচ্ছে তোমার সার্জারিটা করা হয়। এখন তুমি নতুন একটা ডাক্তার বের হইছে, বা নতুন একটা ডাক্তার হচ্ছে পাশ করে বের হয়েছে, সে খুব ভালো স্টুডেন্ট, সে মনে করো যে ডিএমসিতে ফার্স্ট ফার্স্ট বয়, বাট সে যতই ভালো হোক তার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু দরকার। তো এইটার জন্য তুমি যদি তাকে এখন প্রথমেই একটা ক্রিটিক্যাল পেশেন্টের কাছে দিয়ে দাও, যে ভাই ওই যে ওর অপারেশন, যাও ওর অপারেশন করো, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তুমি ভালো অপারেশন করবে আমি জানি, আমার বিশ্বাস আছে তোমার উপরে, বাট ভাই তোমার বিশ্বাস দিয়ে তো কিছু হবে না, এটা একটা মেজর অপারেশন। এখন এটা যদি সে প্রথমেই একদম গিয়া মানে জীবনের প্রথম অপারেশন করতেছে, একটা ক্রিটিক্যাল পেশেন্ট, যে একদম মনে করে যে মরে যাওয়ার মতো অবস্থা, তার তার সাথে যদি কি বলে জিনিসটা করতে যায়, সে কিন্তু একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারে, সে একটা ঝামেলা লাগিয়ে দিতে পারে। তো এই জন্য সে কি ভিআর ইউজ করতে পারে। ভিআর ইউজ করে কি করতে পারে, যে সে হচ্ছে ফার্স্টে কয়েকটা অপারেশন এভাবে করলো, সে সিমুলেটেড কয়েকটা অপারেশন করলো, যে কি বলে যে যেখানে হচ্ছে পুরোপুরি এইভাবে সেট আপ করা আছে, পুরো বডি টডি সব সেট আপ করা আছে, সে ভিআর এর মাধ্যমে কি অপারেশনটা করলো, অ্যান্ড দেখলো যে তার অপারেশন সাকসেসফুল কিনা। এইভাবে সে কয়েকটা অ্যাটেম্পটে যখন মানে পাস পাস করবে, সে যখন কয়েকটা অ্যাটেম্প করার পর সে বুঝবে যে না আমি আসলেই কোয়ালিফাইড, আমি আসলেই হচ্ছে কি অপারেশনটা করতে পারবো, তখন কি সে সুন্দর করে গিয়ে অপারেশনটা করলো। এইভাবে একই সাথে রোগীরও কোনো সমস্যা হলো না, প্লাস কি ডাক্তার একটা ভালো বলতে পারো যে একটা মানে কমপ্লিট একটা প্রিপারেশন পাইলো, প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স পাইলো, ঠিক আছে। এই জিনিসটা এখানে এগুলোই লেখা আছে চিকিৎসা ক্ষেত্রে, এটা যে সিমুলেটেড সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীর প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এই এই স্লাইডটা কিন্তু তোমার বলতে পারো গ ঘর জন্য ইম্পর্টেন্ট, কেন জানো, কারণ গ হতে তোমার সৃজনশীলে কি বলে ধাম করে তোমাকে দিয়ে দিবে
একটা ব্যবহার দিয়ে দিল, মনে করো যে মানে যে কোনো একটা ডাক্তার মনে করো যে সে, বা ডাক্তার বাদ দাও, বা বলতে পারো যে একটা এরকম একটা ব্যবস্থা কি বলে ব্যবহার করতেছে, বা বলতে পারো যে এই কি বলে যে চিকিৎসা ক্ষেত্রে মাত্র একজন মানে কি বলে একটা স্টুডেন্ট পাশ করে বের হয়েছে, তার এখন হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যেই ইয়েগুলো আছে, অপারেশনগুলো আছে, সেগুলো সে প্রথমবারের মতো করতে চাচ্ছে, তখন সে কি ব্যবহার করতে পারে? ভার্চুয়াল রিয়েলিটি। সে কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সুন্দর মতো জিনিসটা মানে কি বলে এক্সপিরিয়েন্সটা নিতে পারে। আর কি কি আছে তোমার হচ্ছে সামরিক বাহিনীতে, সামরিক বাহিনীতে অনেক বছর যাবত মিলিটারি প্রশিক্ষণ ফ্লাইট সিমুলেটর ব্যবহৃত হয়ে আসছে, যেটা মাত্র বললাম ভাইয়া যে কি তুমি একজন মাত্র পাইলট, এখন তোমার হাতে যদি পাইলট হওয়ার পরে সাথে সাথে একটা ভালো বিমান দিয়ে দেয় যে যাও জীবনের প্রথম বিমান তুমি চালাও, তুমি কিন্তু সুন্দর মতো ক্র্যাশ করে ফেলার সম্ভাবনা আছে, কারণ ভুল তো হইতেই পারে, তুমি মানুষ, ভুল কি হইতেই পারে। তো এই জন্য তোমাকে কি এই রিস্কটা না নিয়ে একটা 3D সিমুলেটর দিয়ে দিল, যেটা একদম ফুললি কাস্টমাইজড, একদম মানে তোমার ওই একটা ফাইটার জেট যেটা সে চালাবে কয়েকদিন পর, যেটা সে রিয়েল লাইফে চালাবে, তখন মানে রিয়েল লাইফে চালানোর আগে যেন কি সে ফুললি দেখতে পারে যে আচ্ছা ঠিক আছে আমার এই বাটনটা এখানে আছে, এই বাটনটা এখানে আছে, আমি এইভাবে ল্যান্ড করবো, আমি এইভাবে কি বলে এই জিনিসটা সুবিধা হয়, এইভাবে তাকে একটা সারাউন্ডিং তৈরি করে দেওয়া হয় যেন কি সে সুন্দর মতো ওই জিনিসটা কি বলে যে এক্সপিরিয়েন্সটা নিতে পারে। গেল, বুঝলা? এবার আর কি আছে, আর আরেকটা যেটা বলতেছি সামরিক বাহিনীতে, যে তুমি মনে করো যে এই ফ্লাইট সিমুলেটর, এছাড়া মনে করো যে একটা ওয়ার ফিল্ড, ঠিক আছে, এখন মনে করো যে বাংলাদেশে কথাই পাবো, বাংলাদেশে কি এখন যুদ্ধ চলতেছে? এখন তো যুদ্ধ চলতেছে না, বাট যারা আর্মিতে আছে তাদের কি একটা রিয়েল লাইফ বলতে পারো, বা বলতে পারো যে একটা কি মানে আসলে একটা যুদ্ধক্ষেত্রে যে জিনিসটা হবে, ওই জিনিসটার একটা মানে এক্সপিরিয়েন্সের দরকার আছে না? বা তাদের কি মানে সে যে আসলে এতদিন পর্যন্ত শিখছে যে কিভাবে কি করতে হবে, এটা যে সে একটা অ্যাপ্লাই করবে, এটার একটা দরকার আছে না? এইটা সে কিভাবে করবে? এটা সে ভিআর এর মাধ্যমে করতে পারবে। সে কি ভিআর এর মাধ্যমে পুরো একটা ওয়ারফিল্ড ক্রিয়েট করলো, সে একা না গিয়ে কি তার আরো কমরেড মানে তার যে মানে আরো যে ইয়ে আছে কমরেডগুলো কি মানে আরো যে অন্য আর্মি অফিসারগুলো আছে, সবাই মিলে কি একটা ভিআরটিআর পরে একটা পুরো ওয়ারফিল্ডে নামাই দিল, সে কি ওইখানে গিয়ে যুদ্ধ করলো, ওইখানে গিয়ে এনিমিরে মারলো, বা একটা অপারেশন করলো, অপারেশনটা সাকসেসফুল করলো। এইভাবে হচ্ছে কি এইসব জায়গাতে ভিআরটা মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, আর কি আছে? ব্যবসা বাণিজ্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থাকে আরো সহজ করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারী ফাইল ক্যাবিনেট দিয়ে কম্পিউটার ডেস্কটপে তথ্য খুঁজতে না হবে না, ব্যবহারকারী কি নিজেই ফাইল ড্রয়ার খুলতে পারবে এবং কি নিজের হাতে ফাইলগুলো সাজাতে পারবে। মানে কি পুরো এমন একটা সারাউন্ডিং তৈরি করে দেওয়া হলো, মনে করো এই ভাইয়াদের যে অফিসটা আছে রেদন মেথডসের যে অফিসটা, এই অফিসটাকে পুরো ভিআর দিয়ে সাজার মানে ভিআর দিয়ে ব্যবস্থা করে দিলাম যে ভাই এখানে একটা একটা ফোল্ডার আছে, একটা ফাইল আছে, ফাইলটা খুলে দেন ফাইলটা রাখতেছি, আবার ফাইলটা বাইর করতেছি, ফাইলটা বের করে ভাইয়া পড়তেছি, এইসব হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, তো এটা কেন ইম্পর্টেন্ট আবার বলি, যে তোমাদের হচ্ছে কি একটা দিয়ে দিতে পারে, যে কোনো একটা ব্যবহার হচ্ছে তোমাদের কি উদ্দীপকে তুলে দিতে পারে, দেন গতে বলবে কি ব্যবহার করা হয়েছে, ঘতে বলবে কেন প্রয়োজন, এগুলা। তো এই সুন্দর করে কি এই সাইডের এগুলা করবা। বা একটু পানি খেয়ে নিই, সেকেন্ড। আচ্ছা, আলহামদুলিল্লাহ, গেল। তো বুঝতে পারছো তো, এই স্লাইডটা অবশ্যই ভালো মতো পড়বা এবং এর প্রয়োগগুলো পড়বা। গেল, নেক্সট স্লাইড। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তো এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে বলতে পারো ইতিবাচক যে প্রভাবগুলা, ঠিক আছে, ইতিবাচক যে প্রভাবগুলা, ইতিবাচক না নেতিবাচক, বাংলাতে তো একটু ঝামেলা আছে। হ্যাঁ, ইতিবাচক পড়ছি, সরি, তোমরা আবার বললো না যে কি বাংলা পারে না। মানে কথাটা দেখো, ইতিবাচক আর নেতিবাচক দুইটা আমার কাছে সেমই লাগে। মাঝে মাঝে মনে হয় যে ইতিবাচক মনে হয় মানে পজিটিভ জিনিস বুঝাইতেছে, মাঝে মাঝে মনে হয় যে নেতিবাচক একটা পজিটিভ জিনিস বুঝাইতেছে। আরেকটা জিনিস ভাবে মানে আরেকটা উপায় আমি মনে রাখতাম যে নেতিবাচক ন আছে দৈন্তার ন, তো কিন্তু কি বলে হচ্ছে কি নো এর সাথে কানেক্টেড, এই জন্য এইভাবে মাঝে মাঝে মনে রাখতাম। আচ্ছা, যাই হোক, তো এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে কি বলতে পারো যে ইতিবাচক যে প্রভাবগুলো আছে মানে পজিটিভ ইম্প্যাক্ট, আমরা এতক্ষণ পজিটিভ ইম্প্যাক্ট গুলো পড়ছি। আর তোমাদের কি বলে এক্সামের জন্য পজিটিভ ইম্প্যাক্ট গুলোই বেশি গুরুত্বপূর্ণ, নেগেটিভ ইম্প্যাক্ট এত আসে না। বাট ওই যে গ বা ঘতে দিয়ে দিতে পারে, এই জন্য এখন আমরা একটু নেগেটিভ ইম্প্যাক্ট গুলো দেখবো, যে ইতিবাচক প্রভাবের পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটির কি নেতিবাচক প্রভাবও আছে, নেতিবাচক প্রভাবও কি আছে। সেই জিনিসগুলো কি, ভার্চুয়াল রিয়েলিটির সরঞ্জামের চড়া দাম ও জটিলতা হচ্ছে বর্তমানে বিজ্ঞানীদের প্রধান দুটি সমস্যা। মানে এই যে তুমি দেখো, তুমি এত ভালো যে একটা ইয়া করতে পারতেছো, কি বলে কি এত ভালো যে একটা কি বলে, আচ্ছা আমি কমেন্ট পড়তেছিলাম, কমেন্টে তোমরা, হ্যাঁ প্লিজ তোমরা কমেন্টে নিজের ইয়াগুলো কইরো না, মানে আর নিজের কোনো পার্সোনাল কথা বললো না, জাস্ট হচ্ছে ক্লাসে মনোযোগ দাও। যদি কোনো কিছু লাগে ওইটা ভাইয়াকে বলো, কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তখন ভাইয়াকে বললো। ঠিক আছে, গেল। আচ্ছা, যেটা বলেছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি যে এত মানে একটা
ভালো ইম্প্যাক্ট ফেলাইতেছে যে তুমি এত মানে দেখো তুমি যদি ওই জিনিসটা করতা যে ভার্চুয়াল রিয়েলিটি তাকে না দিয়ে তাকে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে তুমি কি যে প্রশিক্ষণে পাঠাই দিছো, ডাইরেক্ট হচ্ছে তুমি একটা মনে করো একটা নতুন ড্রাইভারে একদম হাইওয়েতে গাড়ি 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 চালাতে দিয়ে দিছো, তখন কি একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো না? তখন একটা মানে ভালো লেভেলের একটা ক্ষয়ক্ষতি হতে পারতো না? তো এই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু কি ভিআর এর মাধ্যমে কেটে যাচ্ছে বা বলতে পারো কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে না, এই কমে যাওয়ার জন্য আবার ভিআর এর যে জিনিসগুলা ওগুলোর দাম বেড়ে যেতেছে। ওই যে বলে না যে সবকিছুর ভ্যালু কি সবসময় এক থাকে না, ভ্যালু উঠানামা করে, হয় উঠে বা নামায় বা নামে। এখানে জিনিসটা সেম, ভিআর এর যত ইম্প্যাক্ট বাড়তেছে, যত ইম্প্যাক্ট মানে বলতে পারো যে এই ওয়ার্ল্ডে আরো যত ইম্প্যাক্ট ফালাইতেছে তার ভ্যালু আরো বেড়ে যেতেছে। সে এক একটা সরঞ্জাম যখন প্রথম প্রথম লাগতো মনে করো যে একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখন আরো বেশি বেড়ে গেছে, যে আরো বেশি টাকা দিয়ে কি জিনিসগুলো কিনা লাগতেছে। তুমি একটা হেডসেট ভিআর এর জন্য একটা হেডসেট কিনবা, ওটা হচ্ছে আরো কি বলে বেশি দাম দিয়ে কিনা লাগবে। আচ্ছা এই চ্যাপ্টারের নোট এরকম ভাবে করা লাগবে না, জাস্ট ভাইয়ার কথাটা শুনো ভালো মতো, ভাইয়ার কথাটা হচ্ছে ভালো মতো খেয়াল করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর কমেন্টটা একটু কম করো, কারণ কমেন্ট করলে তোমারও মানে মনোযোগ যাবে, প্লাস আমারও মাঝে মাঝে ওদিকে চোখ চলে যায়। তো কমেন্ট একটু কম করো, প্যারা নাই, কিছু না বুঝলে বললো আর কোনো সমস্যা হলে বললো, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে এই চ্যাপ্টারের নোটটা হচ্ছে এইরকম ভাবে নোট করা লাগবে না। তুমি জাস্ট নোটটা কখন করবা জানো? ক্লাস যখন শেষ হবে না, ভাইয়া যখন স্লাইড দিব, স্লাইড দেওয়ার টাইমে হচ্ছে তুমি সুন্দর মতো কি ভালো মতো পড়ে নিবা, পরে হচ্ছে যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট লাইন ওগুলো হচ্ছে নোট করে রাখবা। এভাবে এই চ্যাপ্টার নোটটা করতে পারো। আর যেগুলো ঘ টপিক ওগুলো হচ্ছে এরকম ভাবে লেখা রাখতে পারো যেন কি ক্লাস কি বলে পরবর্তীতে তুমি যখন ক্লাস রিভিশন দিবা চ্যাপ্টারটা তখন ভালো মতো দেখতে পারবা, ঠিক আছে? বুঝলা? এবার আসো আবার আবার শুরু করি আমরা। তো এইভাবে কি জিনিসগুলোর দাম বাইরে যেতেছে, ভিআর যত মানে ইম্প্যাক্ট ফলাইতেছে, ঠিক আছে, বাট ওই যে ভ্যালু বাইরে যেতেছে জিনিসগুলোর, এভাবে কি দামটাও চড়া হয়ে যাচ্ছে বা দামটা বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে তোমার এই যে তুমি একটা ভিআর যখন ইউজ করতেছো তখন তুমি এই যে ঘরে বসেই যেটা বললাম যে তুমি ঘরে বসে আমেরিকার একটা রাস্তায় হাঁটতে পারতেছো, তুমি হচ্ছে ঘরে বসে মনে করো যে এই আমেরিকাতে হচ্ছে যে কি বলে যে কোনো একটা রাস্তায় চলাচল করতে পারতেছো, তুমি যে কোনো একটা যে কোনো একটা দেশে যাইতে পারতেছো বা যে কোনো একটা জায়গার এক্সপিরিয়েন্স নিতে পারতেছো। তোমার মনে হইলো যে কি বলে এই পোকেমনের দুনিয়াতে আমি যাব, তুমি সুন্দর মতো ভিআর পরে কি একটা পোকেমনের ওয়ার্ল্ডে ঘুরে আসলা। এই জিনিসগুলো তুমি যখন আস্তে আস্তে করবা, তোমার কি এটা মনে হবে না আরে এটাই তো মজা, আরে আমি তো এখানে বসেই মানে মেইন একটা ইয়া করতে পারতেছি। মনে করো যে ভিআর পয়রা মনে করো যে ক্রিকেট মানে ক্রিকেটও তো খেলা যায়, তো মনে করো ভিআর পরে সে ক্রিকেট খেলে, তো তার এমন একটা অবস্থা হয়েছে যে ভিআর পরে সে মনে করতেছে অনেক সুন্দর খেলা হইতেছে, বাট তোমার কিন্তু ফিজিক্যালি খেলাটা হইতেছে না। তুমি বাইরে ক্রিকেট খেললে যেই ফিজিক্যাল খেলাটা খেলতা, তুমি কিন্তু ভিআর পরে কি ওই জিনিসটা খেলতেছো না। এই 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 জিনিসগুলোর জন্য তুমি এই যে ভিআর এর উপরে তুমি একটা আসক্ত হয়ে যেতেছো, একটা আসক্তি আসা পড়তেছে, তোমার মনে হইতেছে যে রিয়েল লাইফ থেকে ভিআরটা বেশি বেটার বা ভিআরটা তোমার বেশি তুমি প্রিফার করতেছো, তখনই হচ্ছে এটা তোমার কি মানসিক ভারসাম্যহীনতায় একটা ইফেক্ট ফেলে, যে তুমি রিয়েল লাইফের জায়গায় ভিআরটাকে কি বেশি প্রিফার করতেছো অ্যান্ড বেশি তুমি কি ভিআর এর মধ্যে ঢুকে যেতেছো। এই জিনিসগুলো করাতে হবে না, এগুলোই হচ্ছে কি এই তোমার ভিআর এর নেতিবাচক দিক। যেখানে সুন্দর মতো লেখা আছে যে কি বর্তমান সমাজে মানসিক মনুষ্যত্বহীনতা মনুষ্যত্বহীনতা বাকি ডিভাই কি ডিহিউম্যানাইজেশন ডিহিউম্যানাইজেশন ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির আরও একটি নেতিবাচক দিক। পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদেরকে মনুষ্যত্ব ধরে রাখতে হবে এবং একই সাথে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা চলিত না হই। মানে এরকম যেন আমাদের লাইফটা না হয় যে আমরা রিয়েল লাইফে কোনো কিছু করতেছি না, আমরা জাস্ট কি পুরা প্রযুক্তির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। মানে মনে করো যে এমন হইলো যে তুমি আর ক্রিকেট খেলতে বাইরে যাইতেছোই না, তুমি কি বাসায় বসেই ক্রিকেট খেলতেছো, তুমি আর ফুটবল খেলতে মাঠে যাচ্ছ না, তুমি অল টাইম বাসায় বসেই ভিআর দিয়া মাঠের মজাটা নিতেছো, এরকম যেন না হয়। কারণ একসাথে তো রিয়েল লাইফের এক্সাম্পল মানে রিয়েল লাইফের ইয়েটা এক্সপিরিয়েন্সটা দরকারি, প্লাস হচ্ছে তোমার কি নিজের যে মানে আমাদের এই রিয়েল লাইফটাই তো আসল, থ্রিডি জগৎটা তো নকল বলতে পারো। থ্রিডি জগৎটা আমরা কেন ইউজ করব? যেন আমরা হচ্ছে যে টিপিক্যাল জিনিসগুলো আছে ওগুলো যেন কি ভালো মতো করতে পারি। বাট এই জন্য যদি আমরা পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাই যে না আমি মাঠে যাব না, আমি বাসায় বসেই ক্রিকেট খেলবো, আমি মাঠে যাব না, আমি বাসায় বসে কি ভিআরে ফুটবল খেলবো, আমি হচ্ছে কোনো একটা জায়গায় যেতে গেলে আমি ভিআর দিয়ে ওইটা এক্সপিরিয়েন্স করবো, এরকম যেন জিনিসটা না হয়। তাহলে কি তোমার একে একে তো হচ্ছে তোমার কি মনুষ্যত্বহীনতা হচ্ছে চলে যাবে, আরেকটা হচ্ছে তোমার কি মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে তুমি দূরে এসে পড়বা, তুমি কি ওই প্রযুক্তি নির্ভর হয়ে যাবে। তো এরকম যেন না হয় যে কি মনে হচ্ছে আমাদের প্রযুক্তিটাই আমাদেরকে চালাইতেছে, মানে জিনিসটা এরকম হওয়া উচিত যে আমরা কি বলে প্রযুক্তিকে চালাবো, এরকম যেন না হয় প্রযুক্তি আমাদেরকে চালাইতেছে, ঠিক আছে? গেল। এরপর দেখো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছা মতো বিচরণ করতে পারবে, ফলে দেখা যাবে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। এই যে একটা ভালো কথা কি রিয়ালিটি হিটস হার্ড, এরকম একটা আছে না রিয়ালিটি হিটস হার্ড,
এই যে তুমি যখন কল্পনার জগতের নিয়ে বেশি কাহিনী করতেছো, তুমি যখন মনে করো যে এই কল্পনা জগতে বেশি আসো, তখন তুমি রিয়েলিটি থেকে সরে যাবা। তোমার মনে হইলো যে থাক, ও তো আমাকে কষ্ট দিয়েছে, ও তো অনেক মানে ওরা সবাই আমাদের সাথে, ওরা সবাই নিজেরা নিজেরা থাকে, আমার সাথে খেলে না বা আমার সাথে হচ্ছে কি খেলাধুলা করতে চায় না। তুমি কি করবা? না খেলুক ওরা, আমি যাই, আমি আমার গিয়ে কি ভিআরে আমি নিজের খেলা নিজে খেলি বা নিজে একসাথে ক্রিকেটটা এনজয় করি। এই জিনিসটা কিন্তু একটা সমস্যা। তখন তুমি রিয়ালিটি থেকে আস্তে আস্তে দূরে সরে যাবা। তুমি কি আস্তে আস্তে মনে করবা যে না, আমার এই কল্পনার জগৎটাই মেইন জগৎ, আমার কল্পনার জগতে যা যা হচ্ছে ওইটাই মেইন। বাট তুমি কিন্তু এটা বুঝতেছো না যে ওইটা কিন্তু পুরোপুরি তোমার একটা কি একটা কল্পনার সাইড, ওইটা কিন্তু তোমার রিয়েলিটি না। তোমার রিয়েলিটিটা লাগবে, রিয়েলিটিটা মেইন। তো এই জন্য আমরা ভিআরের উপর ওইরকমভাবে মানে নির্ভর হয়ে যাব না যে আমরা খালি কি ভিআরের উপরেই মানে থাকলাম, আমরা রিয়েল লাইফে আর কিছু নাই করলাম, এরকম হওয়া যাবে না, ঠিক আছে? এরপর এছাড়াও গবেষণায় দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের স্বাস্থ্যের জন্য হানিকারক। এটি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির ক্ষতি সাধন করে। অবশ্যই তুমি যখন একটা 3D স্ক্রিন তোমার চোখের সামনে দেখতেছো, তুমি মনে করো তোমার এখানে কি ট্রিমার থেকে একটা ছবি দেখতেছো, ওইটা কিন্তু তোমার চোখে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। তুমি এদিকে তাকাইতে পারতেছো, এদিকে তাকাইতে পারতেছো, এগুলোর জন্য কি এই যে এই পাশে যে তাকানোর সময় তোমার যে স্ক্রিনটা মুভ হইতেছে, এটার জন্য কিন্তু তোমার অনেক কিছু এখানে মানে অনেক গ্রাফিক্স এখানে অ্যাড করা আছে, অনেক রেন্ডারিং প্রসেস আছে এখানে। এই যে রেন্ডারিং প্রসেসগুলো, এগুলো কিন্তু কি তোমার চোখে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তোমার মনে হবে যে তোমার একটু বেশি প্রেশার পড়তেছে। তো এগুলো কিন্তু কি তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গেল। তো এই ছিল আমাদের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। আশা করি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই এবং আসলে সুন্দর মতো লিখতে পারবা। ভাইয়ার এত বকবক করার কারণ একটাই, যেন কি তোমরা ভালো মতো পড়তে পারো এবং কি ভালো মতো কি জিনিসগুলো মাথায় ঢুকে যায় এবং ক্লাসে যেন পড়া যায়। এবার আসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমাদের সুপরিচিত বা বলতে পারো যে আমাদের এখন সবচেয়ে বেশি পরিচিত বা পড়ালেখার মধ্যে সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে কি এআই। কি? এআই। এআই কি? এর ফুল মিনিং হচ্ছে তোমার কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই জিনিসটা কি? চ্যাট জিপিটি। কে শুনো না চ্যাট জিপিটির কথা? অবশ্যই তোমরা চ্যাট জিপিটির কথা শুনছো। এই যে চ্যাট জিপিটি, এই পুরাটাই কিন্তু একটা মানে বলতে পারো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওই এরকমভাবে ওইটা প্রোগ্রাম করে দেওয়া হয়েছে যেন সে কি একটা মানুষের মতো কি ভাবনা চিন্তা আনতে পারে বা একটা মানুষের মতো ভাবতে পারে, সে যেন একটা মানুষের মতো ক্লাস নিতে পারে, সে যেন একটা মানুষের মতো একটা জিনিস সলভ করতে পারে। এরকমভাবে কি এআইটা ডিজাইন করা হয়। তুমি যদি সংজ্ঞাটা পড়ো, কি মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটা ইম্পর্টেন্ট অবশ্যই, ঠিক আছে? এটা কয়ের জন্য ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকে এটা অনেক বেশি আসার সম্ভাবনা আছে। তো এটা অবশ্যই পড়ে রাখবা, যে এটা যদি এখানে লিখে দিই, ঠিক আছে? এটা জ্ঞানমূলকে আসতে পারে। তো জ্ঞানমূলকের জন্য পড়ে রাখবা যে কি, যে তোমার এখানে কি লেখা, যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, মানে তুমি যেভাবে একটা ম্যাথ মনে করো, যে তোমাকে একটা ম্যাথ দিল, যে তোমাকে মনে করো ধরো যে এমনি একটা দিল যে 4x+3 ইজ ইকুয়াল টু বলতে পারো যে কত 5 দিল, মনে করো 5, ঠিক আছে? তো তুমি এখানে কি করবা? +5 4x-3 মনে করো, আরে পুরাটাই মুসি, মনে করো তোমাকে দিছে 4x-3 ইজ ইকুয়াল টু 5, এটা তোমাকে দিছে। তোমাকে এখন যদি বলা হয় এটা সলভ করো বা এটা কিভাবে সলভ করবা, তুমি কি ফার্স্টে চিন্তা করবা, আচ্ছা 4x-3 ইকুয়াল 5, আমি তাহলে 3টাকে ওই পাশে নিয়ে নিই, তাহলে আমার কি লিখতে পারি? 4x ইজ ইকুয়াল টু 5+3, তাহলে 5+3 মানে কি? 5+3 মানে 8, তাহলে আমি এখানে কি লিখতে পারি? 4x ইজ ইকুয়াল টু 8। এরপর আমি কি 4টার এই পাশে আনতে পারি, এই পাশে আনলে কি এটা ভাগ হয়ে যাবে, তাহলে সুতরাং কি x ইজ ইকুয়াল টু কত? 2। এই যে তুমি অঙ্কটা সলভ করলা না, এই অঙ্কটা তুমি কি প্রত্যেকটা ধাপে ধাপে সলভ করছো না? এইটা কি তুমি ভাবতে পারছো দেখে তো সলভ করতে পারছো। তো এআইটা মেনলি এভাবেই ডিজাইন করা হয় যেন সে কি ফুললি একটা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে অ্যান্ড সে ভাবতে পারে যে আচ্ছা 4x-3 ইকুয়াল 5, আমি তাহলে কি করবো? 3টাকে ওই পাশে পাঠিয়ে দিব, আমি এরপর কি 4টাকে এই পাশে আনলাম, তাহলে ভাগ হয়ে যাবে, দেন কি x ইকুয়াল টু 2 আসবে। এই x ইকুয়াল টু হচ্ছে আমার আলটিমেট অ্যান্সার, এটা হচ্ছে আমার কি এআই দেখাইলো। এই জিনিসগুলোই হচ্ছে মেনলি কি তোমার একটা মানুষের চিন্তা ভাবনা বা কি চিন্তা ধারণা, যে সে কিভাবে ধাপে ধাপে আগাইলো। সে ফার্স্টে একটাকে একটা পার্ট করলো, পরে আরো পার্ট করলো, আরো পার্ট পার্ট করে কি এটা আগাইছে। তো এই জিনিসগুলো যে হয়েছে, এটা কি একটা পুরোটা প্রসেস না? এআইটা এভাবেই ডিজাইন করা হয় যেন কি সে প্রত্যেকটা প্রসেস বুঝা বুঝা জিনিসটা করতে পারে। এটা হচ্ছে এআই এর মেইন লক্ষ্য। কারণ তুমি একটা কম্পিউটারকে তুমি যতই কমান্ড দাও, দেখো কম্পিউটার মেনলি জিনিসটা করতেছে কি, তুমি একটা কমান্ড দিতেছো, আমি এখানে একটা ক্লিক করতেছি, ক্লিকটা কাজ করতেছে। আমি আবার যখন কি বলে ক্লিকটা সরাই দিচ্ছি, মানে আমি যদি এটা মনে করো অন বাটন, এটা মনে করো হচ্ছে যে অফ বাটন, তা আমি যখন এটাতে ক্লিক করছি তখন কি অন হইছে, আমি যখন এটাতে ক্লিক করছি তখন হচ্ছে অফ হইছে।
এটা কিন্তু একটা পুরোপুরি কমান্ডের মতো কাজ করতেছে। বাট এআই কি করে, এআই হচ্ছে একদম জিনিসগুলাকে প্রত্যেকটাকে প্রসেস করে করে নেয়, যে আচ্ছা আমার এটারে আমি এইভাবে করতে পারি, আমি কি এই বাটনটাকে এইভাবে ক্লিক না করে আমি এই জায়গায় আরেকটা বাটন সেট করতে পারি যেটা কি আমার অন অফ একসাথে থাকবে, আমি আলাদা আলাদা না করে, জাস্ট এটা মানে বোঝানোর জন্য আর কি এরকম করতে পারি। তো এআই কে হচ্ছে মেনলি এইভাবে ডিজাইন করা হয় যেন কি সে একটা মানুষের মতো চিন্তা করতে পারে, এবং সে কি মানুষের বলতে পারো একটা মানে প্রাইভেট, কি বলে প্রাইভেট বলে, হ্যাঁ প্রাইভেটই তো, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে। তোমরা যখন বেশি দিন না ভাইয়াদের মতো বড় হবা, ভার্সিটিতে পড়বা, তখন তোমরা বুঝবা এআই এর কতটা প্রভাব আছে। তোমাদের যদি কোনো বড় ভাই বা বোন থাকে, তুমি এখনই জিজ্ঞেস করতে পারো, মানে ভার্সিটি লেভেলে তুমি চ্যাট জিপিটি, এআই এগুলো ছাড়া পড়ালেখা এখন বলতে পারো যে অসম্ভবই। ঠিক আছে, সবাই এআই ইউজ করে, আমি নিজেও পার্সোনালি ইউজ করি মাঝে মাঝে, যখন দরকার হয় যে কোনো একটা কিছু লাগলো বা কোনো একটা এআই দিয়ে কোনো সেট করা লাগলো, আমি এটা ইউজ করি। কেন? কারণ এআই হচ্ছে কি তোমার ওইভাবে একদম ভালোভাবে কমপ্লিটলি কি জিনিসটা ডেলিভার করতে পারে। এই জন্য যেই জিনিসটা মনে করো তুমি একটা মানুষ রেদে করাইলে 2 ঘন্টা লাগতো, এআই হচ্ছে ওটা 2 মিনিটে করে দিবে, এরকম টাইপ। এই জন্য হচ্ছে কি এআই এর এখন ব্যাপক মানে ব্যবহার আছে। তোমরা কি বললাম চ্যাট জিপিটি সম্পর্কে তো তোমরা শুনছোই, এখন অনেক এআই আছে, চ্যাট জিপিটি, ডিপসিক, এরপর আরো কয়েকটা আছে, আরেকটা কি জানি শুনছিলাম, কি বলে ছবি বানায় দেওয়ার একটা মনে লিওনার্দো এআই, এগুলা। তো এগুলা দিয়ে হচ্ছে কি তোমার এআই ইউজ করা হয়। কারণ কি তুমি ওই যে কোনো মনে করো যে একটা অ্যাসাইনমেন্ট দিলো, অ্যাসাইনমেন্টটা তুমি হচ্ছে বুঝতেছো না যে কি করা লাগবে না লাগবে, তুমি এআই কে দিলা যে ভাই আমার এটা বুঝাই দেন, তোমার সুন্দর মতো কি তোমার বড় ভাই এআই হিসাবে বুঝায় দিবে এই জিনিসটা। বা মনে করো আমার ক্লাসের স্লাইডটা তুমি এআই রে দিলা, এআই রে দিয়ে তুমি যদি বলো যে কি বলে যে এই স্লাইডটার ইম্পর্টেন্ট টপিক কোনগুলা এগুলো একটু মার্ক করে দিতে, তোমাকে সুন্দর মতো এআই বলে দিবে যে এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি বেশি বা কম ইম্পর্টেন্ট। এটা কি এআই সুন্দর মতো প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা কি বলে স্লাইডের প্রত্যেকটা পৃষ্ঠা রিড করে করে কি তোমাকে বলে দেবে। গেল। এরপর এখানে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়, যেমন এলআইএসপি, সিএলআইএসপি, প্রোলগ, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, এটা নৈবিত্তিক হিসেবে আসতে পারে যে কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় তোমার এআই এর বানানোর জন্য বা এআই এর জন্য, এগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, গেল। তো এআই সম্পর্কে এগুলো বুঝছো, সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। এরপর এখন আসো আমাদের মেবি এটা লাস্ট টপিক, কি রোবোটিক্স। কি রোবোটিক্স, আমরা রোবোটিক্সের সম্পর্কে পড়ে কি আমরা আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করব। এইটাও তোমাদের রোবোটিক্স হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কি বলে পার্ট। এটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার কি ঘর জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সৃজনশীলের ঘ এখান থেকে আসতে পারে। ঠিক আছে, তো এই জন্য তোমাদের রোবোটিক্সটা ভালো মতো পড়তে হবে, প্লাস এখান থেকে ক খ আসতে পারে যে রোবোটিক্সের একটা উপাদান, বা রোবোটিক্স বলতে কি বুঝো, রোবট কি কাজে লাগে, বা রোবটের কি কাজ করতে পারো, এগুলো। ঠিক আছে, এখন দেখো রোবোটিক্সটা কি। রোবোটিক্স শব্দটির উৎপত্তি হয়েছে রোবট শব্দ থেকে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে বলা হয় রোবট। এবার আসো ভাইয়া, আগে তোমাকে রোবট নিয়ে একটু কিছু বলে নিই। রোবট জিনিসটা কি মেনলি, রোবট বা রোবটটা কেন লাগে আমার বলো। যে এই যে একটু আগে যে তোমার প্লেনের যে একটা উদাহরণ দিলাম, এখন আমরা আরেকটা জিনিস বলো, মনে করো যে তুমি মাত্র একটা প্লেন ম্যানুফ্যাকচার করা হয়েছে, মাত্র একটা প্লেন বানানো হয়েছে। ঠিক আছে, তোমার যখন প্লেনটা বানানো হয়েছে বা একদম নতুন যখন এটা ফিল্ডে আসছে, তখন কি এটা টেস্ট দরকার না? তখন তো ওই প্লেনটার টেস্ট দরকার। মানে এর আগে ছিল কি যে তুমি একটা পাইলট হইছো নতুন, পাইলটের হচ্ছে প্লেনটা চালায়, মানে পাইলটের টেস্ট দরকার। বাট এবার একটা প্লেন নতুন বানানো হয়েছে, তো এই প্লেনটার কি রিয়েল লাইফে একটা টেস্ট দরকার, একটা ফিল্ড টেস্ট দরকার না? এই ফিল্ড টেস্টটার জন্য তোমার কি সুন্দর মতো রোবটকে ব্যবহার করতে পারো। কারণ তুমি একটা নতুন প্লেন বানাইলা যেটা তোমার এখনো কোনোদিনও আকাশে উড়ে নাই, কোনোদিনও এটার কোনো টেস্ট হয় নাই, কোনোদিনও ওইটা নিয়ে কি কোনো কিছু করা হয় নাই। তখন যদি তুমি একটা মানুষকে ওইটার মধ্যে দিয়ে দাও যে ভাই তুমি তো পাইলট, তুমি যাও ওইটা দিয়ে একটু টেস্ট করে একটা ড্রাইভ দিয়ে আসো, যদি তোমার যখন এটা ড্রাইভ টেক অফ করলো সুন্দর মতো, বাট মাঝ আকাশে গিয়ে যদি কোনো সমস্যা হয়, কোনো একটা মনে করো যে কোনো একটা কি বলে ম্যানুফ্যাকচারে কোনো একটা কিছু লস হয়েছে, বা কোনো একটা উপাদান হয়তো বা ঠিক মতো দেওয়া হয় নাই, বা বলতে পারো কোনো একটা কিছু সমস্যা হয়েছে, তখন কি যেই পাইলটটা রিয়েল লাইফে গেছে বা যেই পাইলটটা আছে ওইখানে, ওর একটা জীবন ঝুঁকি না? যে ও কি মানে ওইখানে একটা ঝুঁকির মধ্যে পড়ে গেল না, যা হ্যাঁ এটা তো মানে টেস্ট করতে আসে আমি নিজে ফাইসা গেলাম, এবং তখন কি প্লেনটা কিন্তু ক্র্যাশ করতে পারে। এই যে এই জিনিসটা এড়ানোর জন্য তুমি কি একটা রোবট ইউজ করতে পারো। তুমি এমন একটা রোবট ওখানে দিয়ে দিলে একটা মানুষের জায়গায়, যে হচ্ছে কি প্লেনটা উড়ায় নিবে অ্যান্ড কি ল্যান্ড করাবে, এবং তখন কি তুমি বুঝতে পারবা যে তোমার টেস্ট ড্রাইভটা আসলে সফল হয়েছে নাকি তোমার কোনো সমস্যা আছে। এই যে এই জিনিসটা এখানে কি তুমি আমাকে বলো রোবটটা দিলে বেশি লাভ হবে নাকি একটা মানুষ দিলে?
মানুষ দিলে কিন্তু সে কি প্লেনও মনে করো ক্র্যাশ হয়ে যেতে পারে, প্লাস সাথে কি মানুষও ক্র্যাশ হতে পারে, মরে যেতে পারে। বাট রোবটের কি অত বেশি ক্ষতি হবে? রোবটের কি জীবন চলে যাবে? না। এই যে এই জিনিসে কি তুমি রোবট প্রয়োগ করতে পারো, এটা গেল তোমার একটা রিয়েল লাইফ এক্সাম্পল। সেকেন্ডলি, এই যে মনে করো আমি একটা মানুষ, আমি যত যাই করি, আমি কি একদম নন স্টপ ক্লাস নিতে পারবো? বা বলতে পারো যে নন স্টপ কোনো একটা কাজ করতে পারবো? মনে করো আমার আজকে একটা প্রোগ্রাম বানানোর কথা, বা আজকে না, মানে মনে করো আমার একটা প্রজেক্ট আছে, কারণ আমি ওই প্রজেক্টে কি নন স্টপ প্রোগ্রামিং করতে পারবো, নন স্টপ কোড করতে পারবো? না। আমি যদি একদম ধাম করে করতেই থাকি, আমি টানা 3 ঘন্টা না হয় করলাম, 4 ঘন্টার টাইমে কিন্তু আমার ঠিকই একটু মনে হবে যে ক্লান্ত লাগতেছে বা একটু রেস্ট নেওয়া দরকার। তখন আমার কি একটু রেস্ট নিতে হবে না? বাট আমি যদি একটা রোবটকে দিয়ে দিই ওই একটা কোড করতে বা একটা প্রজেক্ট করতে, ওই রোবট কি এটা বলবে যে ভাই আমার ভালো লাগতেছে না ভাই, ভাই আমি একটু অসুস্থ ভাই, বাট বা বলতে পারো যে ভাই আমি হয়রান হয়ে গেছি? না, রোবট কিন্তু এটা বলবে না। এই জিনিসটাই হচ্ছে রোবটের একটা মেজর ইউজ, যে কি তুমি ওকে ক্লান্তহীন, তুমি ওকে হচ্ছে সময় যতটুক মন চায়, তোমার যত এফিসিয়েন্সি দরকার, তোমার যতটুকু সময় কাজ করার দরকার, তুমি এটাকে ওকে দিয়ে কাজ করাতে পারবা, তুমি ওকে কি ইউজ করতে পারবা। সে কিন্তু মানুষের মতো বলবে না যে ভাই আমি অনেক অসুস্থ হয়ে গেছি, ভাই আমার হাত ব্যথা করতেছে। মনে করো নর্মাল একটা কাজ, যে তার একটা নর্মাল কাজ, সে ওই যে বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানি থাকে না, মনে করো চিপস বানানোর কোম্পানি, এখানে কাজ কি, মনে করো যে যে কোনো একটা প্যাকেট হচ্ছে সে এখান থেকে উঠায় এখানে রাখে, আবার এখান থেকে উঠে এখানে রাখে। মনে করো এটা একটা মনে করো যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর মনে করো এটা একটা পয়েন্ট। তার কাজ হচ্ছে কি এখান থেকে জিনিসটা এখানে রাখা, আবার এখান থেকে জিনিসটা এখানে রাখা, ঠিক আছে, আবার এখান থেকে এখানে জিনিসটা রাখা। এইটা যখন সে করতেছে, সে কি নন স্টপলি এটা করতে পারবে না? সে কি মনে করো যে আধা ঘন্টা বা 2 ঘন্টা পর বলবে যে ভাই আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি আর পারতেছি না? না। এইটাই হচ্ছে তোমার রোবটের একটা মেইন ইউজ করার একটা ইস্যু, যে তুমি যতটুক চাও ততক্ষণ তুমি ইউজ করতে পারবা। সে তোমাকে এটা বলবে না যে কেন, মানে আমি কাজ করতে চাই না, বা আমার হাত ব্যথা করতেছে। ঠিক আছে, এবার গেল রোবট নষ্ট হয়ে যাবে নাকি না, এটা সম্পূর্ণ যে রোবটটা বানাইতেছে ওর উপরে ডিপেন্ডেন্ট। যে রোবটটা মানে তুমি যদি এখন একটা ওইরকম ভাবে একটা বেস্ট রোবট বানাও, বা ওইরকম একটা মনে করো ম্যানুফ্যাকচার করে একটা রোবট বানাও যেটা হচ্ছে কি, যেটার এফিসিয়েন্সি অনেক বেশি, সে অনেক ননস্টপ কাজ করতে পারে, তখন সে নষ্ট হবে না। আর নষ্ট একটা টাইমে হয়তো হবে, বাট সে কি একটু পরই বলবে যে ভাই আমার হাত ব্যথা করতেছে, আমি আর এখন কাজ করতে পারবো না? না, সে কিন্তু কি ননস্টপ কাজটা করে যাবে যতক্ষণ সে লাগে। এখন তুমি যদি ওভার ইউজ করো, যে কোনো কিছু ওভার ইউজ করা খারাপ। রোবটও তুমি যদি এখন রোবট তুমি আনছো ভালো কথা, তুমি মনে করো একদম মানে নন স্টপ ইউজ করতেছো, 20 ঘন্টা 30 ঘন্টা একসাথে ইউজ করতেছো, তখন তো তারও একটা লেভেল আছে না, লেভেলে গিয়ে তো সে নষ্ট হবে। বাট একটা মানুষের তুলনায় তুমি অবভিয়াসলি তার থেকে বেশি আউটপুট নিতে পারবা। ঠিক আছে, গেল। এখন যদি আমরা এখানে পরে একটু পড়ি, যে কি রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। পুরাপুরি এভরিথিং, রোবটের ইচ এন্ড এভরিথিংই তো একটা প্রোগ্রামিং, তাই না? সে যে এই যে আমি মনে করো আমি একটা রোবট যদি হই, যে আমি এই এই জায়গায় হাতটা নিব, আমি এই যে এই হাতটা নিছি, পুরাপুরি এটা প্রোগ্রাম করা, যে আমি হাতটা আমার এখানে ছিল, এই অ্যাঙ্গেলে ছিল, আমি এটাকে এভাবে প্রসারিত করছি। পুরাপুরি এটা কি একটা প্রোগ্রাম। আবার মনে করো আমার এই হাতটা এইভাবে আছে, আমি এই হাতটা হচ্ছে উপরে নিছি, এটা পুরোপুরি একটা প্রোগ্রাম। এই যে এই প্রোগ্রাম করা, এই পুরাটা সবকিছু কিন্তু একটা প্রোগ্রামের মাধ্যমে কি করা হয়েছে। আর এই প্রোগ্রামটা পুরোপুরি মানে কে নিয়ন্ত্রণ করতেছে? একটা কম্পিউটারের মাধ্যমে। এটা এখানে দেওয়া যে রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে, অথবা এর কাজের ধরন দেখে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ছিল, যে একটা মানুষ যেভাবে চিন্তা করে ওইভাবে যেন কি একটা কি বলে একটা আর্টিফিশিয়াল এআই তৈরি করা। তো তুমি কি রোবট দেখে তোমার এটাই মনে হবে না যে সে মানুষের মতো কাজ করতেছে? আর বেশিক্ষণ নাই ক্লাস, আর 2টার মতো স্লাইড আছে। তো আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, 1.5 ঘন্টার বেশি ক্লাস হবে না, প্যারা নিও না, ঠিক আছে? বেশিক্ষণ ক্লাস নাই, যারা ক্লাস করতেছো একটু কষ্ট করে থাকো, তোমরা বাইরে যাও না। আচ্ছা, রোবটের মধ্যে মানুষের মতো ফিলিংস ইনপুট করলে, এই যে এখানেই তো এই যে তুমি যে কথাটা বললা, এইটার মধ্যেই তো একটা ব্যারিয়ার এসে পড়ে। তুমি রোবট যত ইউজ করো, তুমি কি ওর মধ্যে আমাদের এই যে বলে না বিবেক, বিবেক তুমি অ্যাড করতে পারবে না। তো ওগুলা বাদ, ওগুলা পরে, আগে এখানে পড়াটা দেখো, ঠিক আছে? আর বেশিক্ষণ ক্লাস নাই, এই 1.5 ঘন্টার মধ্যে তোমার ক্লাস কমপ্লিট হয়ে যাবে, প্যারা নেই, ঠিক আছে? একটু কষ্ট করে করো। আচ্ছা, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা কি যা যেভাবে কাজ করতে পারে। তো হ্যাঁ, তুমি মনে হবে কি তুমি একটা এআই দ্বারা কাজ করতেছো, কারণ কি ওই যে মানুষ যখন একটা অঙ্ক সলভ করতেছে, প্রত্যেকটা ধাপে ধাপে সে সলভ করতেছে, রোবটও কিন্তু কি একটা ধাপে ধাপে কাজগুলো করবে। মানে রোবট এমন হবে না যে তুমি মনে করো একটা রোবটটা সেট করে দিছো, সে এই পাশ থেকে এই পাশে যাবে, মনে করো এইভাবে সোজা সোজা হাঁটতেছে, আবার এইভাবে হাঁটতে, সে কিন্তু বাঁকা হাঁটবে না। সে কি তুমি যেভাবে প্রোগ্রাম করছো ওইভাবেই সে কি কাজগুলো করবে, ঠিক আছে? তাহলে এটা গেল এটা।
আর একটা জিনিস, রোবট কি এই সংজ্ঞাটা যদি আসে বা রোবটের সংজ্ঞা যদি লেখো, অবশ্যই যেটা মার্ক করা এটা লিখবা, ঠিক আছে? ওইটা লাগবে, উপরেরটা কিন্তু লাগবে না, জাস্ট একটু লিখলে হবে না যে কি বলে কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে রোবট বলা হয় না, এটা লিখলে হবে না, তোমাদের এটা লিখতে হবে মেইনলি সংজ্ঞাতে, ঠিক আছে? সংজ্ঞাতে এটা লিখতে হবে। আর খতে আসলে যা যা আছে সবকিছু। এখানে কি লেখা আর একটু দেখো, এখানে আবার কে জানি মনে ভূত করছে, যাই হোক। এখানে একটু দেখো যে কি, রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তহীন, নিখুঁত, কর্মক্ষম একটি যন্ত্র, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে কি অত্যন্ত দ্রুত, ক্লান্তহীন এবং নিখুঁত। মানে একটা মানুষ যখন একটা কাজ করে সে ভুল করতে পারে, বাট রোবটরে তুমি যখন কমান্ড দিয়ে দিবা যে তুই এখান থেকে এখানে যা, ও এখান থেকে এখানেই যাবে, ও কখনো ডানেও যাবে না বামেও যাবে না, কারণ এটা পুরোপুরি একটা কমান্ডের উপর মানে ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে জিনিসটা, যে নিখুঁতভাবে তুমি কাজগুলো করতে পারবা। এটি স্বয়ংক্রিয় কম্পিউটার পদ্ধতি, রোবটের সাহায্যে যে কোনো প্রতিকূল পরিবেশে কাজ করা এবং শিল্প কারখানা উৎপাদন স্বয়ংক্রিয় কি বলে স্বয়ংক্রিয় করা যায়। এই যে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে বা ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝা জিনিস আছে, যে মনে করো তুমি একটা মানুষ যে হচ্ছে একটা মানে ম্যানুফ্যাকচার কোম্পানিতে কাজ করো, সেটা হচ্ছে মনে করো যে একটা মনে করো এসি বানানোর একটা কোম্পানি, ঠিক আছে? তো এসি বানানোর কোম্পানিতে তুমি যে কাজ করতেছো, একদিন না, মনে করো যে মেইনলি এই যে ফ্যাক্টরিগুলা এগুলো কই থাকে আমরা বলো তো? এই ফ্যাক্টরিগুলো কি তুমি ঢাকার মধ্যে দেখবা? না, এগুলো কিন্তু একটু মানে ঢাকার আরবান এরিয়া যেগুলো, মানে একটু ঢাকার বাইরের এরিয়া যেগুলো, ওইগুলোতে ফ্যাক্টরিগুলো থাকে। তো তুমি মনে করো মানে ওই কোম্পানিতে কাজ করো, এখন এমন বন্যা হয়েছে যে তুমি অফিসে যাইতে পারতেছো না, ঠিক আছে? তুমি একবারে মনে করো যে বন্যার বন্যার মধ্যে কি তুমি আটকায় গেছো, এই যে তুমি বন্যার মধ্যে যে আটকায় গেলা, তখন তুমি যাইতে পারতেছো না। বাট একটা রোবটকে যদি ওই জায়গায় সেট করে দেওয়া হয় যে তুই এই কাজটা করবি, তখন সে কি বলবে যে ভাই আমি বন্যার মধ্যে আটকা পড়ছি, আমি আসতে পারতেছি না? সে কিন্তু এটা বলবে না। তো তোমার কিন্তু কাজটা ঠিকই চলতে থাকবে, যত প্রতিকূল পরিবেশই হোক না কেন, তোমার কি অনুকূলে সবকিছু থাকবে। এটা এখানে ভালো ভালো মতো বলা হয়েছে কি, যে প্রতিকূল পরিবেশে কাজ করা এবং কি শিল্প কারখানা উৎপাদনে স্বয়ংক্রিয় করা যায়, ঠিক আছে? গেল। নেক্সট স্লাইডে যদি আমরা দেখি, রোবটের উপাদান স্লাইডটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ক্ষতে আসতে পারে আবার গতেও আসতে পারে, যে রোবটের উপাদানগুলো সম্পর্কে বুঝে লেখো, বাকি রোবটটা মানে কিভাবে রোবট বানানো হয় এরকম এগুলো আসতে পারে। উপাদানগুলোর মধ্যে কি আছে, এই পয়েন্টগুলো মেনলি মনে রাখবা। প্রথম হচ্ছে পাওয়ার সিস্টেম, এরপর কি অ্যাকচুয়েটর, পরবর্তী আরস পাওয়ার সিস্টেম। একটা রোবট অবভিয়াসলি তার তো একটা পাওয়ার সিস্টেম লাগবে, তাকে তুমি হয়তোবা ব্যাটারি দিয়ে চার্জ করতে পারো, বা তুমি একটা ব্যাটারি দিয়ে দিলা, রিচার্জেবল একটা ব্যাটারি দিলা এরকম ভাবে। তো সে ওই পাওয়ার সিস্টেমটার মাধ্যমে কি সে কাজগুলা চালায় যাবে, কারণ তার হচ্ছে যে অ্যাক্টিভ থাকার জন্য অবভিয়াসলি পাওয়ার সিস্টেমটা প্রয়োজন। আর এখানে কি লেড, এই যে হ্যাঁ এই যে লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারিটা দিয়ে কি রোবটের পাওয়ার দেওয়া হয়, এটা একটু মনে রাখবা। এটা কিন্তু নৈমিত্তিক আসতে পারে, যে রোবটের ব্যাটারিতে কি ব্যবহার করা হয়, লেড অ্যাসিড ব্যাটারি, ঠিক আছে? লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারি রিচার্জেবল, অর্থাৎ এতে পুনরায় চার্জ করা হয়। তাহলে লেড ব্যাটারিটা কিন্তু কি রিচার্জেবল, লেড ব্যাটারিটা কি রিচার্জেবল, এটাও মনে রাখবা। লেড ব্যাটারিটা হচ্ছে কি রিচার্জেবল, ঠিক আছে? অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়, তাই কাজ করার পূর্বে রোবটকে চার্জ দেওয়া হয়। অ্যাকচুয়েটর কি রোবটের হাত পা অথবা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়। আইসি শুনছো না? আইসি, এগুলো একটু আইসি টাইপেরই, ওই যে বলে না মোবাইলের আইসি। মোবাইলে কি ওই যে মাদার বোর্ডের ভিতরে তোমার যে ছোট ছোট ইনস্ট্রুমেন্টগুলো বা উপাদানগুলো থাকে, এলিমেন্টগুলো থাকে, ওগুলা। এটাও এরকম যে রোবটের এই হাত পা যেন মুভ হইতেছে, বা বলতে পারো যে হাত পা কি বলে যে মুভ করতে পারতেছে, এটা একটা মোটরের মাধ্যমে কি নিয়ন্ত্রণ করা হয়। আর এগুলো হচ্ছে কি অ্যাকচুয়েটর। আচ্ছা, এটার সংজ্ঞাটা একটু মানে একটু মনে রাখবা যে অ্যাকচুয়েটর জিনিসটা কি, কারণ এটা জাস্ট অ্যাকচুয়েটর নিয়েও প্রশ্ন আসতে পারে, এতটা ইম্পর্টেন্ট না, বাট রোবটের উপাদান জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। রোবটের হাত পা অথবা কি বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশি বলেও অভিহিত করা যায়। বায়োলজি, এইচএসসিতে বায়োলজি তো আছেই, তাই না? ভাইয়ার তো আর বায়োলজি নেই, জীবন থেকে বায়োলজি আউট, বাট তোমাদের তো বায়োলজি আছে। পেশি মেনলি কি, চট্টুক আমার মনে আছে, ফুললি মনে নেই, আমি তাও বলি যে কি হাতের পেশি, যে এখানে যে ইয়েটা কানেকশন যেই জিনিস জায়গাটা এটা, তো এই হাতের পেশির এই জিনিসটা নাই কানেক্টরটা, তো এই অ্যাকচুয়েটরটাও কি তুমি হাতের পেশির সাথে তুলনা করতে পারো, ঠিক আছে? গেল। নেক্সট স্লাইড যদি আমরা যাই, অনুভূতি মানে সেন্সিং। অবভিয়াসলি একটা রোবট যেহেতু, তার অবভিয়াসলি মানে কি বলে সেন্সিংটা প্রয়োজন, কারণ তুমি মনে করো যে এমন একটা রোবট বানাইলা, সে হচ্ছে কি যে ওই হেঁটে হেঁটে কাজ করতেছে, কারণ তুমি যদি ওর সামনে গিয়ে দাঁড়ায় যাও, যা ভাই আমি তোমার যেতে দিব না, আটকায় ফেলাইছি, তার কি তার এটা বুঝতে হবে না যে তার সামনে একটা অবজেক্ট আছে, সে তো তখন মুভ করতে পারবে না। নাইলে কিন্তু তারে যদি সেন্সিংটা না দেওয়া হয়, সে কিন্তু গিয়া কি তোমার বারবার ধাক্কা দিয়ে থাকবে, খালি এসে ধাক্কা দিয়ে দেবে। তো এই যে সেন্সিংটার জন্য কি একটা সেন্সর ইউজ করা হয়, যে অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য, সেন্সরের মাধ্যমে রোবটকেও কি মানুষের মতো অনুভূতি তৈরি করা হয়।
কাজে অনুভূতি রোবটের একটি বিশেষ উপাদান। রোবটের হাত পা কোনো একটি জায়গা স্পর্শ করলো সেই জায়গা স্পর্শকে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকবে। মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়। কাজের প্রয়োজন রোবটকে 360 ডিগ্রি কি কোণে ঘোরানো যেতে পারে। মানে তোমার যদি প্রয়োজন হয় যে এই পাশে ঘুরাবা, তুমি এটাও করতে পারবা, তোমার যদি মনে হয় বাম পাশে ঘুরাবা, এটাও করতে পারবা, মানে 360 ডিগ্রিতে তুমি ঘুরাতে পারবা। ঠিক আছে, গেল। নেক্সট স্লাইড যদি আমরা দেখি, নেক্সট স্লাইড বলে সরি, কি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা। রোবটের আশেপাশের বস্তুগুলো অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। মানে আমরা যে একটা কিছু করতেছি, মানে সে যে রোবটটা যে কি করতেছে, একটা কোনো কিছু একটা উঠায় একটা জায়গায় রাখতেছে বা কোনো কিছু একটা ইউজ করতেছে, এইটা যে করতেছে এটা হচ্ছে ম্যানিপুলেশন। ঠিক আছে, আচ্ছা। এরপর রোবটের আশেপাশের বস্তুগুলো অবস্থান পরিবর্তন করতে পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। সাধারণত রোবটের হাত পা এই পরিবর্তনে যাবতীয় কাজ করে থাকে, কারণ হাত দিয়ে তো কোনো একটা জিনিস উঠানো হয় বা পা দিয়ে তো একটু সরানো হয়। রোবটের হাত কতগুলো আঙ্গুল থাকবে যা নড়াচড়া করে কোনো বস্তু ধরতে পারবে। পায়ের সাহায্যে সামনে পিছনে বা ডানে বামে কি চলাচল করতে পারবে। অবভিয়াসলি রোবটটাকে একটা ডিজাইনই করা হয় যেন কি একটা মানুষের মতো মনে হয়। নেক্সট আমাদের লাস্ট স্লাইড, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। এরপরে আর মানে পড়া শেষ আমাদের, বলতে পারো মোটামুটি রোবোটিক্সের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে ঘর জন্য বলতে পারো, প্লাস হচ্ছে কি নর্মাল ক্ষতেও আসতে পারে, এই জন্য স্লাইডটা রাখছি যেন কি তোমরা এখান থেকে ভালো মতো দেখতে পারো। দেখো, এগুলো পড়ার আগে ভাইয়ের কথা শোনো, এগুলো পড়ার চিল নিজেও পড়তে পারবা। কি বলতেছিলাম একটু আগে, যে প্রতিকূল পরিবেশে কাজ করতে পারবে রোবট, ক্লান্তহীন নিখুঁতভাবে যে কোনো কাজ করতে পারবে, যেই কাজটা নিখুঁতভাবে করা দরকার ওই কাজগুলা কি রোবট দিয়ে কি বলে সেই কাজগুলো কি যে কি রোবট দিয়ে করা যেতে পারে। রোবট কি সুন্দর মতো ওই কাজগুলো নিখুঁতভাবে করে দেবে। যে তুমি যদি মনে করো যে একটা আইসি বসানোর মধ্যে কিন্তু কি খুবই প্যারাদায়ক একটা জিনিস, যে একটার পরে একটা পয়েন্ট বসাইতে হয়, একটার পর একটা কি বলে ডিভাইসের বুঝে শুনে করতে হয়। এগুলো কিন্তু একটা মানুষ বসাইতে গেলে এত একটা নিখুঁতভাবে হবে না, যতই সে চেষ্টা করে। বাট তুমি যখন একটা রোবটকে কমান্ড করে দিবা যে তুই এখানেই বসাবি, সে অবশ্যই ওই জায়গাতেই বসাবে, সে অন্য কোনো জায়গায় বসাবে না, কারণ তার মধ্যে কমান্ডটা নাই যে সে অন্য জায়গায় মুভ করতে পারবে। তো এইভাবে কি তুমি নিখুঁত কাজ কি রোবটের মাধ্যমে করতে পারো। সেকেন্ডলি আরেকটা জিনিস, যে একই সাথে তুমি এফিসিয়েন্সি বাড়াই দিতে পারো। ঠিক আছে, এফিসিয়েন্সি কীভাবে বাড়াইতে পারো, তুমি একটা কাজ একটা মানুষ যদি মনে করো যে 10 জন মিলা যদি একটা কাজ 2 ঘন্টায় করতে পারে, একটা রোবটরে দিয়ে তুমি মনে করো যে 2 ঘন্টায় আরো 200 জনের কাজ করে ফেলাইতে পারবে। মানে মনে করো যে 10 জন মিলে যদি 10 জন লোক যদি কাজ করে, তাদের হচ্ছে যে 1 ঘন্টায় 300 প্যাকেট চিপস বানাইতে পারে। তুমি যখন একটা রোবটকে দিয়ে করাইবা ওইটা, তখন সে মনে করো 3 ঘন্টায় 300 চিপস না, 3 ঘন্টা হচ্ছে সে 600 ডাবল চিপস বানাই দিতে পারবে। ঠিক আছে, এরকম আর কি জিনিসটা, যে তুমি এফিসিয়েন্সি বাড়াই দিলা, তুমি হচ্ছে যেই আউটপুটটা বাড়াই দিলা, এটা কিন্তু তুমি রোবট দিয়ে করতে পারবা। আরেকটা কি প্রতিকূল পরিবেশ বা যেই সব জায়গা হচ্ছে রিস্কি, যেসব জায়গায় কি রিস্কি মানে অনেক রিস্কের জায়গা, বা বলতে পারো যে ওই সব জায়গাতে বলতে পারো যে মানে একটা মানুষ যদি ওগুলা ইউজ করে বা মানুষ যদি এখানে কাজ করে অনেক রিস্ক হতে পারে, ওই সব জায়গায় তুমি কি সুন্দর মতো রোবটটাকে ইউজ করে দিতে পারো। এগুলা হচ্ছে কি রোবোটিক্সের মেইন গুরুত্ব। এই যে ভাইয়া কেন বললাম, যেন কি ভাইয়ার কথাগুলো মনে থাকে। এখন তুমি জাস্ট যদি রিডিং পড়ো তাহলে বুঝে যাবে জিনিসগুলো কি। অবশ্যই বিভিন্ন শিল্প কারখানায় জিনিসপত্র উঠানামা ও স্থাপনের জন্য রোবট কাজে লাগানো হয়। কলকারখানায় জিনিসপত্র সংযোজন, প্যাকিং এবং জিনিসপত্র পরিবহনের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ। মানে কি বললাম একটু আগে, যেটা বললাম যে তুমি যখন একটা প্যাকিং রোবট দ্বারা করতেছো, তখন কি তুমি আরো নিখুঁতভাবে করতে পারতেছো, তাড়াতাড়ি করতে পারতেছো। একটা মানুষ একটু পরে বলবে আমার হাত ব্যথা করতেছে, বাট রোবট কিন্তু এটা বলবে না যে আমার হাত ব্যথা করতেছে। তুমি কি আরো তাড়াতাড়ি করতে পারছো, এটা একটা কথা। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ জানে ড্রাইভারের বিকল্প হিসেবে রোবটকে ব্যবহার করা যায়। অনেক ভালো একটা এক্সাম্পল। তুমি যদি চাও যে আমি একটা বোমের একটা গাড়ি নিয়ে ওখানে উড়াই দিব, তখন কি তুমি একটা মানুষের নিবা? ওইটা তো টেরোরিস্ট হয়ে যাবে, যে আমি গিয়া উড়ে গেলাম। এটা কিন্তু করা যাবে না। কি করতে পারো, তুমি গাড়িটার ভিতরে একটা রোবটকে দিয়ে দিলা, ওইভাবে তুমি ফাংশন করে দিলা যে রোবটটা ওইভাবে ফাংশন করে করে কি আগাচ্ছে, এন্ড কি যে তোমার কি ওইখানে যে একটা টাইমে পৌঁছাইলে তুমি সুন্দর মতো বোমটা পাঞ্চ করে দিলা, বোমটা ব্লাস্ট হয়ে গেল। এই জিনিসটা তুমি কিসের মাধ্যমে করতে পারো? রোবটের মাধ্যমে। তুমি যদি আর মানুষ এটা পাঠাইতা, সে কি নিজে সুসাইডাল একটা মৃত্যু হয়ে যেত না, সুসাইড করে ফেলাইছে, এরকম হতো না। এই জিনিসগুলো হচ্ছে কি তোমার রোবটের মাধ্যমে করতে পারো। যেসব ক্ষেত্রে অতি সূক্ষ্ম কাজ করার দরকার হয়, যেমন ইলেকট্রনিকের আইসিগুলো বসানোর জন্য এবং পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড, একটু মনে রাখবা এটা, ঠিক আছে, যেহেতু ফুল ফর্মটা আছে তো এটা কিন্তু নৈবিত্তিক আসতে পারে। পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড বানানোর জন্য কি রোবট ব্যবহৃত হয়। এক্ষেত্রে হাতে তৈরি জিনিস সঠিক নাও হতে পারে, যেমন কম্পিউটারে মাদারবোর্ড সহ অন্যান্য সার্কিটের বোর্ড তৈরি করতে রোবট ব্যবহৃত হয়। তুমি একটু তোমার চোখের সামনে মাদারবোর্ড এগুলো থাকলে দেখবা যে ওখানে অনেক ছোট ছোট চিপ লাগানো হয়, চিপ। এই চিপগুলো যদি তুমি সুন্দর মতো দিয়া বলো কি বলো যে মানুষ যারা করতে যায়,
এটা কিন্তু অনেক ঝামেলা, প্লাস হচ্ছে অনেক টাইম লাগতে পারে, আবার নিখুঁতভাবেও না হইতে পারে। এই জন্য রোবটটা কি ব্যবহার করলে কি তুমি একদম সুন্দর মতো পারফেক্টলি সব কিছু করতে পারবা। আইসি কি, আইসি হচ্ছে তোমার হচ্ছে মোবাইলের যে ছোট ছোট চিপ আছে না, চিপ, এই চিপগুলোর মধ্যে মনে করো অনেক কিছু ইনফরমেশন থাকে, বা অনেক কিছু কি বলে থাকে, কি বলে জিনিসটাকে, মানে মনে করো যে অনেক করা যায়, একটা আউটপুটের জিনিস বা একটা ইনপুটের জিনিস এগুলো থাকে। এগুলো সম্পর্কে তুমি আরো বিস্তারিত সামনে জানবা বলতে কি, তুমি যদি ওই বিষয়ে পড়ালেখা করো তাহলে জানবা। আপাতত তোমার আইসি নিয়ে জানার কোনো মানে দরকার নেই, বাট একটু আপাতত মনে রাখতে পারো যে আইসি হচ্ছে একটা ছোট টাইপের একটা চিপ। এই চিপের মধ্যে কি অনেক ইনফরমেশন ইনপুট করা থাকে, যেগুলো হচ্ছে কি তোমার মনে করো একটা মোবাইল বা একটা বলতে পারো ডিভাইসের হচ্ছে অনেক কাজের জন্য করা হয়, ঠিক আছে। গেল। এরপর দেখো লাস্টে কি চিকিৎসা ক্ষেত্রে সার্জারির কাজে রোবট সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। মানে একটা একটা কি বলে চিকিৎসা ক্ষেত্রে যে তোমার একটা কাজ যেটা তুমি মানুষ দ্বারা করতে পারতা, ওইটা হচ্ছে কি সুন্দর মতো তুমি কি একটা দিয়ে করতে পারবা, রোবট দিয়ে করতে পারবা। তুমি কি একটা রোবটের মাধ্যমে ওই কাজটা ভালো মতো কি শেষ করে ফেলাতে পারবা। তোমার কোনো প্যারা হবে না, প্লাস কি তোমার ওইখানে একটা মানুষের কোনো মানে প্রেজেন্স থাকা লাগতেছে না, এই জিনিসটা করতে পারবা। তো এগুলো একটু মেইনলি মনে রাখবা কি, যে চিকিৎসা ক্ষেত্রে এরপর কি যুদ্ধক্ষেত্রে, শিল্প কারখানায়, কলকারখানায়, এইসব জায়গায় কি তোমার রোবটের ব্যবহারগুলো আছে। তো রোবটের ব্যবহার যদি আসে, বলো ভাইয়া তোমাদের কি আর কোনো সমস্যা হবে, লিখতে পারবা না সুন্দর মতো আশা করি লিখতে পারবা, এবং কি ভালো মতো অ্যান্সার করতে পারবা। তা এইটাই হলো। তো একটু বন্ধু মেবি আজকে তোমাদের ফার্স্ট লেকচারের ক্লাসটা ছিল, হ্যাঁ আমাদের লাস্ট ক্লাস, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা একটু পর্যন্তই ছিল, তোমাদের যে ক্লাসগুলা, মানে সরি ক্লাসগুলা বলে তোমাদের ফার্স্ট লেকচারটা। তো আমাদের অফিসিয়ালি এখন কি ফার্স্ট লেকচার শেষ। তো ভাইয়া শেষ করতে চাচ্ছি, অবশ্যই একটু যারা আসো যদি থাকো, যে যাদের একটু টাইম নিয়ে প্যারা আছে তারা চলে যেতে পারো, প্যারা নেই। এখন জাস্ট মনে করো আর 2-3 মিনিট ভাইয়া তোমাদের সাথে কথা বলে শেষ করে দেবো। যে কি সুন্দর একটা কোরআনের আয়াত দিয়ে শেষ করতেছি, যে সো ট্রুলি হোয়ার দেয়ার ইজ হার্ডশিপ দেয়ার ইজ অলসো ইজ। এই কথাটার মানে কি, প্রথমত আমি একটু যদি বলি যে অনেকেই অনেক সময় ভাবে কি, যে কোনো কিছু একটা খারাপ হইতেছে বা কোনো কিছু একটা মানে ভালো একটা মানে বলতে পারো যে সে কি প্রতিকূল অনুকূল প্রতিকূল পরিবেশে আছে, তখন সে ভাবে যে আরে ধুরু আমার সাথে কেন এগুলো হইতেছে, আরে ধুরু আমি কেন এগুলোর মধ্যে পড়ে যেতেছি। বা হঠাৎ একটা খারাপ কিছু হইলো, একটা রেজাল্ট খারাপ আসলো, বা বলতে পারো যে একটা খারাপ কোনো কিছু দেখলা, তখন মানে তোমার সাথে একটা খারাপ কিছু হইলো, মানুষ বলে যে কেন এটা হইতেছে, কেন এটা আমার সাথে হইতেছে, আল্লাহ কেন আমার সাথে এটা করে। তো এই জিনিসটা আসলে না সবচেয়ে খারাপ একটা জিনিস, অ্যান্ড বলতে পারো যে মানে মানুষ আসলে বুঝে না। মেইনলি হচ্ছে তোমার যখন হার্ড টাইমস যায়, তুমি যখন বলতে পারো যে একটা হার্ড ফেজে আসো, ওইটা তোমার সাথে এই জন্যই হইতেছে যে আল্লাহ তোমার উপরে ওই পরীক্ষাটা নিতেছে, অ্যান্ড আল্লাহ তোমার খারাপ করতেছে না, তুমি মনে করতেছো এখন এটা খারাপ, বাট ওইটা তোমার ভালোর জন্যই হইতেছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার কি হার্ডশিপ, এটা হচ্ছে কি হার্ডশিপ, যে তুমি অবভিয়াসলি যেই সিচুয়েশনেই থাকো, তুমি সুন্দর মতো কি আল্লাহর উপরে ভরসা রাখবা, কখনো ভরসা হারাবা না, যে আমার সাথে এটা কেন হইতেছে, আমার সাথে এটা কেন হইলো। আর এটা মেইনলি বলার মেইন উদ্দেশ্য যে অনেকেরই তো এইচএসসি রেজাল্ট দিছে, আর হচ্ছে এইচএসসি মানে মাত্র এইচএসসিতে উঠছো, ঠিক আছে। এই যে এইচএসসিতে যে উঠছো বা এইচএসসি রেজাল্টটা যে দিছে, অনেকের হয়তো আশা স্বরূপ হয় নাই, সরি এইচএসসি রেজাল্ট দিছে বলে সরি এসএসসির। তো এসএসসি যে রেজাল্টটা দিছে অনেকের আশা স্বরূপ হয় নাই। তো তোমরা মানে এরকম যেন না হয় যে এসএসসি রেজাল্টটা দেখে তোমাদের মানে ডাউনফল একটা স্টার্ট হয়ে গেল, তোমরা এরকম ভাবলা যে আরে জীবনের সব কিছু তো শেষ, বা এরকম ভাবলা যে কেন হইতেছে এইসব, এগুলো ভাববা না। তোমরা জাস্ট আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, তুমি একদম ভালো মতো কি নিজের চেষ্টাটা করো, ওইটা হচ্ছে মেন, চেষ্টাটা মেন। চেষ্টা ছাড়া কোনো কিছু সম্ভব না। চেষ্টা করো, বাকিটা আল্লাহর উপর। চেষ্টা করবো একদম ভালো মতো, যে যেন একদম ভালো মতো পড়তে পারো, অ্যান্ড আমাদের সাথে এখন থেকেই কানেকশন মানে কানেক্টেড থাকো, আমরা যে ক্লাসগুলো নিতেছি যেভাবে নিতেছি একদম ভালো মতো থাকো। আশা করি তুমি কি ভালো মতোই সব কিছু শেষ করতে পারবা। অ্যান্ড আরেকটা যেটা কথা, কোনো সময় নিরাশ হবা না, বা এটা ভাববা না যে আমার সাথে কেন হচ্ছে, জাস্ট আল্লাহর উপর ভরসা রাখবা অ্যান্ড চলতে থাকবা। আর আরেকটা জিনিস ভাই ওরিয়েন্টেশনে বলছিলাম, যে অনেকের কি মনে হয় যে এই চলে যেতেছে, যে কি বলে যে কেন এটা হচ্ছে, বা ওই যে এইচএসসির সময় যে এইচএসসিতে এত বড় বড় সিলেবাস কেন, এটা এটা কেন হচ্ছে, বা এত কেন পড়ালেখা। তো এটা একটু ফার্স্টে ফার্স্টে মনে হবেই, বাট যত সময় যাবে তত কি চলে মানে বলতে পারো যে টাইমটা মানে নিজেরাই ওটা প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আমি বলবো, যারা আসো সবাই কি নিজেদের গডের প্রতি ভালো থাকবা, অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি জিনিসটা রাখবা, কেউ কি কখনো আনগ্রেটফুল হবা না, যে যেই ধর্মেরই আসো না কেন। তুমি যদি ইসলাম ধর্মে হয় অবশ্যই তুমি কি আল্লাহর প্রতি
গ্রেটফুল থাকবা। তুমি যদি হিন্দু ধর্মের হও, তুমি কি অবশ্যই তোমার তোমার যেই সৃষ্টিকর্তা আছে তাদের উপর, মানে যে যার যেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সেই সৃষ্টিকর্তার কি পালন করবা। কেউ কখনো কি এটা ভাববা না যে আমার সৃষ্টিকর্তা কেন আমার সাথে এরকম করতেছে। ঠিক আছে, একদম ভালো মতো ইয়ে করবা। আর আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। এই চ্যাপ্টারের স্লাইড পেয়ে যাবা, স্লাইড পেয়ে গেলে হচ্ছে কি সুন্দর মতো কি বলে ইয়ে করবা। আমি স্লাইড দিয়ে দিব, এই যে আজকে রাতের মধ্যে স্লাইডটা পেয়ে যাবা, প্যারা নেই। ঠিক আছে, তো এই ছিল ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।